এই বিশ্বনাথ, চুপচাপ যেখানে শুয়ে আছিস শো, আর মাংসটা নিয়ে আয়। মাংস পাওয়া যায় না। তোমাকে কে এসব ভুলভাল খবর দিয়েছে যে এদের বাড়িতে মাংস রান্না হয়? জানো এরা বৈষ্ণব। কেন এই খাটের তলায় আমরা দুজন ছিলাম? গোপুর তো আছে, একদম শেষ করে দেবো বলে দিচ্ছি, সব কটাকে শেষ করে দেবো এটা আনলে। পিঁয়াজে লাথিটা আমাকে মেরেছে না, মানে আমার যেন মনে হচ্ছে কোনো হয়তো 50-55 বছরের মানে একটু স্বাস্থ্যকর লোক যদি লাথি মারে, আমার ওরকম এখানে লেগেছে, একদম ডাইরেক্ট পায়ে একদম পায়ে মেরে একদম পিছিয়ে গেছে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। এবং আজ আমার সঙ্গে রয়েছে সৌম্যদীপ। বলে দিই, আজকে একটি দুর্দান্ত ঘটনা আমরা শুনতে চলেছি। তার আগে বেশ কিছু কথা বলার আছে, স্কিপ করবেন না, এগিয়ে যাবেন না 10 সেকেন্ড এগিয়ে, কারণ শুনলে আপনারা অনেক বেশি কানেক্টেড ফিল করবেন আমাদের সঙ্গে। আমার গেস্ট সৌম্যদীপ, এবং সৌম্যদীপ তরিৎ জেঠুর ছেলে, জামাই, গডফাদার, গাইড, এবং এটি তরিৎ জেঠু নিজেই বলেছেন, এবং আপনারা এর আগে তরিৎ জেঠুর এপিসোড দেখেছেন। আমরা এই পডকাস্টটি একই দিনে শ্যুট করেছি, যেদিন তরিৎ জেঠু ঘটনা বলেছেন তার ঠিক পরে সৌম্যদীপ বলেছে আমি একটা ঘটনা শোনাবো। তাই বললাম একদম 100%, এবং আমরা প্রথম থেকেই সেট হয়েছিলাম যে আজকে একটা সৌম্যদীপ ঘটনা আমাদেরকে বলবে। আমাদের মধ্যে প্রচুর কথা হয় তরিৎ জেঠুর ঘটনা। তরিৎ জেঠু তো অত ফাস্ট টাইপিং করতে পারেন না, বা এখনকার আমাদের জেনারেশনের ছেলে মেয়েদের মতো সবসময় মোবাইল নিয়ে তো আর উনি থাকেন না। তো সেই জন্য তরিৎ জেঠু যেই ঘটনা লেখেন, সেই ঘটনাটা পেপারে লেখেন এবং লিখে সৌম্যদীপের কাছে পাঠিয়ে দেন। সৌম্যদীপ সেটাকে আবার টাইপ করে আমাদেরকে পাঠায়। তো তোমার অবদান অনেক বেশি, যেটা আমি বারবার প্রেত কথায় বলেছি যে তোমার অবদান কিন্তু অনেকটা, কারণ তুমি না থাকলে এই লেখাগুলো আমরা পেতাম না, এই ঘটনাগুলো কিন্তু আমরা পেতাম না, আমাদের কাছ অব্দি এসে পৌঁছতো না। কেমন লাগছে এখানে এসে? অসম্ভব একটা ভালো অভিজ্ঞতা, কেননা এটা বর্ণনা করা যাচ্ছে না, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। কেননা এতদিন যার জন্য আমরা ঘটনা পাঠিয়েছি, মানে বাবা যখন লিখে পাঠাতো সেগুলো আমি আবার টাইপ করতাম, সেগুলোর মধ্যে যখন বুঝতাম যে না এটা ভালো না, এই ঘটনাটা যাবে না, বা এই দায়িত্বটাও আমার উপর থাকতো। বাবা ব্লাইন্ডলি আমাকে এখনো বিশ্বাস করে এই ব্যাপারটা, এবং আমি দেখতে থাকি। এবং যেটা বলে যে হচ্ছে সৌম্যদীপ যদি আমাকে গ্রিন সিগন্যাল দেয় তাহলেই আমি ঘটনা পাঠাই। সৌম্যদীপ যদি বলে যে না বাবা এই ঘটনাটার মধ্যে আমার মনে হচ্ছে ভালো লাগছে না, এই ঘটনাটা এই জায়গাটা ভালো লাগছে না, জেঠু তখন ঘটনা পাঠান না। এবং জেঠু এবং তুমি প্রেত কথার প্রতি যে এতটা অনেস্ট, প্রেত কথার প্রতি শুধু বলবো না, আমাদের প্রত্যেক শ্রোতা, তোমাদের শ্রোতা, একদম সবার প্রতি যেভাবে অনেস্ট, এবং যেভাবে অনেস্টলি তুমি এবং জেঠু এই পার্টনারশিপে আমাদেরকে ঘটনা ডেলিভার করো, ঘটনা শোনাও, দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং, দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং। এবং আজকে তোমার কাছে একটা ঘটনা শুনবো। নিশ্চয়ই, শুনে খুব ভালো লাগলো। তো যার জন্য ঘটনাগুলো পাঠাই, প্রেত কথা পরিবার এবং তোমার জন্য, তো তোমাকে সামনে দেখতে পেয়ে একটা আলাদা রকম ব্যাপার লাগছে। এবং তোমার যে কণ্ঠ যারা শুনে এসেছে, এবং আমি প্রচন্ড ভাগ্যবান যে এই হট সিট এখানে বসতে পেরেছি, তোমার সামনে বসে কোনো একটা ঘটনা বলবো, এবং সেই ঘটনার পরে একটা বার্তাও আমি দেবো। যে ভুলটা আমি করেছিলাম, আমি চাই না অন্য কেউ সেই ভুলটা করুক। এই ঘটনার শেষে আমি সেই বার্তাটা দেবো। এখন থেকে আমি ব্যাপারটা বলবো না, কিন্তু মেনলি সেই বার্তা দেওয়ার জন্যই কিন্তু আমি আজ এখানে এসেছি। এবং তোমার হয়তো মনে আছে দুর্গাপুজোর পরে তোমাকে আমি ব্যাপারটা নিয়ে একটা মেসেজ করেছিলাম যে একটা ঘটনা আছে, এটা আমি চাইলে আমার শ্বশুরমশাই তরিৎ জেঠু সকলের প্রিয়, তাকে দিয়ে আমি লেখাতে পারতাম, কারণ তার লেখার হাত অসাধারণ। আমি যদি তাকে একটা ঘটনা অন্য কারোর কাছে কালেক্ট করছেন, তার সব থেকে প্রিয় মানুষ মেয়ে জামাই, তার কাছ থেকে যদি কোনো ঘটনা কালেক্ট করেন তিনি, তাহলে কিন্তু তার লিখতে আরো সুবিধা হবে, এবং আমাদেরও টাইপ করতে বা সেটার সঙ্গে কানেক্ট করতে পারবো। কিন্তু আমি চেয়েছিলাম যে না, এটা লিখে না, এটা আমি নিজের মুখ থেকে যদি কখনো সময় হয়, যখনই হোক, তো সময়ের কাছে আমরা সবাই ঋণী। মানে সময় হয়তো মানুষকে একটু সময় লাগে ব্যাপারটা আসতে, কিন্তু তার সময় সুযোগ করে দেয়, একদমই তাই। তো আজকে সেই সুযোগটা পেয়েছি, তো আমি চাই সুযোগটাকে কাজে লাগাই, এবং আমার সঙ্গে যে ভুলটা হয়েছে, আমার সঙ্গে যে ক্ষতিটা হয়েছে, এটা অন্য কারোর সঙ্গে যেন না হোক। আমি এর জন্যই ঘটনাটা লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনি আমাদের সঙ্গে আরো বেশি কানেক্টেড হবেন, আমি আপনার সঙ্গে আরো বেশি কানেক্টেড হব। তো আমি নিজের নিয়ে প্রথমে একটু বলি। তো আমার ভালো নাম হচ্ছে সৌম্যদীপ বন্দ্যোপাধ্যায়, আর আমার ডাক নাম হচ্ছে সানি। তো বেসিক্যালি আমি আসানসোলে থাকি। আসানসোলের
কিছু এরিয়া আছে যেটা বার্নপুরের স্টিল প্ল্যান্ট অধ্যুষিত এরিয়া, মানে ওখানে হচ্ছে ইসকো স্টিল প্ল্যান্ট রয়েছে। তো ইসকো স্টিল প্ল্যান্টের কাহিনী হচ্ছে আগে ওটা প্রাইভেট ছিল, তারপরে স্যার বীরেন মুখার্জির আমলে, তার যারা আসানসোলে কেউ প্রেত কথা যদি শুনছে তারা রিলেট করতে পারবে ব্যাপারটা, পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার যেটা সেল, তারা কিন্তু ইসকো স্টিল প্ল্যান্ট অধিগ্রহণ করে। এবার সেখানে একটা টাউনশিপ তৈরি হয়, বার্নপুর, নিউ টাউন, এবং সেই টাউনশিপকে কেন্দ্র করে অনেক গ্রাম, নাকরাসোতা, ছোট দিঘারি, বড় দিঘারি, বটতরিয়া, 8 নম্বর, 9 নম্বর, এরকম ভাবে অনেকগুলো গ্রাম, বস্তি, অনেক কিছু গড়ে ওঠে দিনে দিনে। এবারে ব্যাপার হয়, টাউনশিপটা যেটা আছে নিউ টাউন, সেটা কিন্তু পুরোপুরি ইসকো টাউনশিপ, মানে 1 নম্বর 2 নম্বর অব্দি থেকে 20 নম্বর পর্যন্ত রোড আছে ওখানে। তো এক একটা রোডে এক একটা, দুর্গাপুরে যেমন আমরা ডিএসপি টাউনশিপ পাই, এখানেও ইসকোর একটা টাউনশিপ আছে, প্রত্যেকটা আলাদা সাজানো শহর একদম। দুর্গাপুর যেমন খুব সাজানো, দুর্গাপুর থেকে দুর্গাপুরের সাজানোটা আরেকটু ভালো, কারণ ওটা খুব প্ল্যান টাউনশিপ, আর এটা হঠাৎ করে গড়ে ওঠা, ওটা প্ল্যান নয়। আমাদের আসানসোলের ব্যাপারটা, দুর্গাপুর বোধহয় ফার্স্ট প্ল্যান্ট সিটি। হ্যাঁ, একদমই তাই। ডক্টর বিধানচন্দ্র রায় অনেক কিছু করেছিলেন দুর্গাপুরের জন্য। তো আমি খুব গর্ববোধ করি যে আসানসোল দুর্গাপুর থেকে আমি বিলং করি, এবং সেখানে ইন্ডাস্ট্রিয়াল বেড বহু মানুষ কাজ পেয়েছে। তো আমি নিজেও, আমার স্কুলিং ওখান থেকে, তো আমি ওইখানেই নিউ টাউনের কাছাকাছি থাকি। তো আমার স্কুলিং হচ্ছে ইসকোরি যে একটা স্কুল আছে, ছোট দিঘারি বিদ্যাপীঠ হাই স্কুল, ওটা হচ্ছে মানে ইসকোরি স্কুল, ইসকোই রান করতো। তো এই ঘটনাটা যাকে কেন্দ্র করে, সে আমার বেস্ট ফ্রেন্ড বিকাশ। তো বিকাশ আর আমি কিন্তু ক্লাস 1 থেকে ক্লাস 10 অব্দি ওই স্কুলেই পড়াশোনা করেছি। এবং বেস্ট ফ্রেন্ড বলতে যেটা বোঝাই, মানে আমরা স্কুলে তো একসঙ্গে থাকতাম, হয়তো ক্লাস করতাম এক বেঞ্চে বসে বা খেয়েছি, কিন্তু ছুটিগুলোতে ক্লাস 8-9 পর যখন একটু বাইরে বেরোবার বয়সটা হয় আর কি, তো সেই সময় আমাদের অন্য কোনো নেশা ছিল না, কিন্তু সিনেমা দেখতে যাওয়া। আসানসোলের তখন মাল্টিপ্লেক্স ছিল না, আসানসোলের মনোজ সিনেমা হল, একটা নস্টালজিক ব্যাপার। তখন সেই 20 টাকা 30 টাকা দিয়েও আমরা সিনেমা দেখেছি আর কি, এরকম ব্যাপার। এখন মাল্টিপ্লেক্স হয়ে গেছে, সেই ফিলিংটা আর পায় না, হারিয়ে গেছে। তারপরে হচ্ছে আসানসোলে একটা বিখ্যাত খাবার আছে, যে খাবারটা হচ্ছে চিকেন পরোটা। তো এটা অন্য জায়গায় খুব একটা ফেমাস নয়। 2টো পরোটা দেয়, 2টো চিকেন দেয়, একটা প্ল্যাটার মানে সাজিয়ে দেয় 40-50 টাকার মধ্যে। মানে বুঝতে পারছো, সেই সময়ে অল্প টল্প হাত খরচকে টাকা থাকলেই কিন্তু সিনেমা দেখা, খাওয়া দাওয়া 100 টাকার মধ্যে মোটামুটি কমপ্লিট। তো এইরকম ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলতে এরকম আর কি, মানে টিউশন করতে যাবো, একসাথে খাওয়া, সিনেমা দেখা। কিন্তু কি হয় তুমিও জানো, বেস্ট ফ্রেন্ড হোক আর যাই হোক, একটা সময়ের পর ডিটাচমেন্ট চলে আসে। তো সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুত্বের মধ্যে একটা চিড় ধরে। কিন্তু আমি বলবো যে এই বন্ধুর সঙ্গেই যখন অনেকদিন পর দেখা হয় না, প্রথমেই কথা হয়, এই জানিস তো কি হয়েছে, এখান দিয়ে কিন্তু ব্যাপারটা স্টার্ট হয়। মানে সেই বন্ধুত্বটা কিন্তু আজও এক রয়ে গেছে, কিন্তু হয়তো রোজ কথা হয় না, রোজ ফোন হয় না, ম্যাচিউর ফ্রেন্ডশিপ, বন্ধুত্বটা ম্যাচিউর হয়ে গেছে। তো বিকাশের সঙ্গে আমার ব্যাপারটাও ঠিক তাই। তো আমরা ক্লাস 1 থেকে 10 একসঙ্গে পড়ি, তারপর আমি সায়েন্স স্ট্রিমে চলে যাই, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি, ও চলে যাই আইটিআই লাইনে। পুরোপুরি আলাদা, লাইনটা এক হলেও একটু আলাদা আলাদা জায়গায় আমরা চলে যাই। তো ডিটাচমেন্ট একটা চলে এসেছিল, কিন্তু মাঝে মধ্যে যখন দেখা হতো, ছুটিতে আসতাম বা হয়তো বাজার গিয়েছি, ওর সঙ্গে দেখা হলো, তখন একবারে মানে আনন্দ, হাসি ঠাট্টা, আমার ঘরও আসা, আমি ওর ঘর যাওয়া, এরকম চলতো। তো ওর সঙ্গে ও সব না শেয়ার করতো, মানে হয়তো 6 মাস কথা নেই, হঠাৎ একদিন ফোন, হ্যালো জানিস এইটা হয়েছে, তোকে এটা বলা হয়নি, এটা বলা হয়নি, আমার এই হয়েছিল। তো মানে একটা কনভারসেশন, মানে অনেক লং কনভারসেশন হয়ে যেত, অনেক দিন বাদে কথা। কল যদি হতো তো 1 ঘন্টা, আবার কল হতো না তো 6-7 মাস। তো আমি তারপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলাম। এখন আমি যদিও একটা আমেরিকান আইটি কোম্পানিতে আছি, আমার লাইনটা চেঞ্জ হয়ে গেছে কোভিডের পর থেকে। তো ওরও লাইনটা অনেক কিছু চেঞ্জ হয়েছে, ও মাঝে ফিল্ম ইন্ডাস্ট্রিতে গিয়েছিল, তারপরে বিয়ের ক্ষেত্রে ওকে একটু চেঞ্জ হতে হয়েছে, একটা সিকিওর জায়গায় যেতে হয়েছে, কিছু প্ল্যান্টেও কাজ করলো। তো ওর ব্যাপারটা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে দুর্গাপুজোর একটা ঘটনা, কিন্তু তার আগে একটা ছোট্ট ঘটনা বলি। তো বিকাশের সঙ্গে মেনলি ওর বাড়ির লোক 3 জন, মানে বিকাশের মা, বিকাশের বাবা। এবারে যেখানে ওদের বাড়ি সেটা নিউ টাউনের একদম কাছেই, হ্যাঁ, নিউ টাউনের গ্রিন ভ্যালি একটা টাউনশিপ আছে। তো গ্রিন ভ্যালি হচ্ছে ওই টাউনশিপের পাশেই গড়ে ওঠা একটা মিনি টাউনশিপ, মানে ওটা নিজেদের প্রাইভেট প্রপার্টি সব, হ্যাঁ। তো ওইখানে ওদের বাড়ি ছিল, আমি মাঝে মধ্যেই যেতাম। তো আমার বিয়েটা আগে হয়েছিল, হ্যাঁ, আমার বিয়েতেও খুব মজা করেছিল, আনন্দ করেছিল। ওর বিয়ে অনেকদিন পর হয়। তো ওর বিয়ে যেটা হয়, প্রেম করে বিয়ে হয়। তো তখনও কাজ করতো বর্ধমানে কাজ করতে করতে ওর বিয়ের ব্যাপারটা আসে। ও ভেবেছে যে না, এবার আমি ঘরে যাওয়া দরকার, মানে আসানসোলের দিকে একটা চাকরি করা দরকার। তো আসানসোলের দিকেও একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যোগ দেয়।
এবার যোগ দিয়েও কাজ করছিল, সব করছিল। একদিন হঠাৎ করে আমাকে ফোন করে, একদম হঠাৎ করে, ঠিক বিয়ের 1 থেকে 2 মাস আগে, জানিস আমার কাজটা আমি না ছেড়ে দিয়েছি। আমি তো অবাক যে বিয়ে, হ্যাঁ রে তোর তো বিয়ে 1-2 মাস পর এর মধ্যে কাজ ছেড়ে গেছে, এর মধ্যে কাজ ছেড়ে দিলি, কি এমন হয়েছিল? ও জানাই না, তোকে তো বলবো ব্যাপারটা, সেই জন্যই ফোনটা করেছি। আমি তো বুঝতে পারছি যে আমাকে এখন শুনতে হবে 1 ঘন্টা মতো। যেটা ওর সঙ্গে ঘটেছিল সেটা একটা রেফারেন্স আমি দিচ্ছি, তারপরে আমি মেন ঘটনায় আসছি। তো বিকাশের যেহেতু ডিউটিটা আসানসোলে একটা স্টোরে ছিল, ও যেহেতু স্টোর হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং মানে মেটেরিয়ালস, বিভিন্ন ধরো লেবাররা আসবে বা কোনো আইটিআই ট্রেডের ওয়েল্ডার এলো, তারা যে জিনিসপত্র নিত, হয়তো পুলি বা হয়তো কোনো গিয়ার বক্স বা কোনো এরকম সরঞ্জাম যা যা দেওয়ার সেগুলোও দিত। তো মেনলি ও ছিল স্টোর অ্যাসিস্ট্যান্ট, একটু নিচু গ্রেডে কাজটা করেছিল, কারণ ওকে বর্ধমানে যেখানে কাজ করতো সেখান থেকে ও চলে এসেছিল বিয়ের খাতিরে, যে আসানসোলে থাকবো বা আমার কাছে থাকবো, বউ এখানে বিয়ে করে আসছে, তো অনেক খাতিরে ও চলে এসেছিল এখানে। এবারে ও কাজ করতে ওখানে আরম্ভ করে। ওখানে না ডিউটি আওয়ার্স ছিল 12 ঘন্টা, তো সব জায়গায় তো 8 ঘন্টা ডিউটি আমরা জানি। 12 ঘন্টা মানে ওকে না ওই ওর সিনিয়র বেশিরভাগ নাইট ডিউটি দিত, রাত 8টা থেকে সকাল 8টা। এবারে ডিউটি করতো, সব কিছু ঠিক চলছিল, আমিও জানি ওখানে ঢুকেছে। তো আমি বললাম ছাড়লি কেন, এবার বল আসল কথাটা কি হয়েছিল তোর, আর তুই এই অবস্থায় কেন ছাড়লি, যেখানে তোর বিয়ে, মানে যার জন্য তোর এখানে আসা, মানে বর্ধমান থেকে তোর আসানসোল চলে আসা। তো বললো না আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে যার জন্য আমাকে ছাড়তে হলো, না হলে আমি হয়তো আরো অন্য কিছু করতে পারতাম বা অন্য কিছু হয়ে যেতে পারতো খারাপ। তো ব্যাপারটা হয় ও না রাতে কল করতো, মানে কি করে সময় পাস করবে, রাত 11টা 10:30টার পর না অতটা স্টোরে লোকের আনাগোনা হয় না, স্টোরে ও একা। এবার ওর স্টোরের লোকেশনটা কিরকম ছিল, প্ল্যানটা একদম একদিকে, আর ওর যে স্টোর ডিপার্টমেন্টটা সেটা একদম আলাদা দিকে, পাশে একটা টয়লেট, ওটা লেবাররাও আসতো বা ও ইউজ করতো, আর স্টোর একই ছাদের মধ্যে, টয়লেট স্টোর এরকম এরিয়াগুলো, একটা ছোট অফিস। কিন্তু রাতে তো ওগুলো অফিস চলবে না, অফিসের কাজ হয়ে যায় 7টার মধ্যে, ও স্টোরে পড়ে যেত একা। তো কখনোই ওর কিছু না মনে হয়নি, কিন্তু ব্যাপার হলো কখন, তো রাতে একদিন ওরা ভিডিও কল করছে। এবারে বুঝতেই পারছো মানে একটা সময় পাসের ব্যাপার, ভিডিও কল করছে, বিভিন্ন কথা বলছে না এরকম। তো ও দেখছে ওর ওয়াইফের নামটা আমি বলছি, ওর নাম প্রিয়া। তো দেখছে প্রিয়া ওকে মানে ভিডিও কলের মধ্যে কেমন একটা ওকে ইতস্তত দেখাচ্ছে, বলছে আজকে তুমি কি হয়েছে, আজকে তুমি মানে এরম করে আছো কেন, মানে কি আমাকে কোনো কথা বলছো না, বা আমি একটা কিছু বললে সেটা রেসপন্ড করছো না ভালো করে। বলছে না না এখন কি করে বলবো, এরকম করে বলা যায় নাকি সবার সামনে। বলছে সবার সামনে কি বলছো, মানে ও অবাক হয়ে যাচ্ছে যে আমি তো একা বসে আছি, আমার এখানে তো কেউ নেই, কারণ আমি তো একাই আছি, সবার সামনে মানে কি বলছো। যে না কিছু না। তো অনেকবার জিজ্ঞেস করার পর হঠাৎ করে প্রিয়াকে বলে কি বলছো, আমাকে বলবে তো, আমার তো এবার বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো আমাকে, কেন এমনি করছো। তো প্রিয়া বলে না তোমার পেছনে তো শুনছে সব না দাঁড়িয়ে। বলছে পেছনে, তো এরম করে সে পেছনে এরম করে দেখলো, সে পেছনে তো কেউ নেই, কি দেখছো তুমি। বলছে না কিছু না, আরে তুমি ওসব ভাবছো কেন, তুমি ঘুমিয়ে পড়ো বুঝলে, আজকে ঘুমিয়ে পড়ো, আমারও খুব ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ো। এবার ও ভাবছে, আবার দেখছে এরকম করে, ও তো তখন কেউ আছে মানে বলছে এভাবে যখন, হ্যাঁ ও তো অবাক, কারণ ও তো প্রায় একা রয়েছে, আর পেছনে দেখতে পাচ্ছে বিভিন্ন সরঞ্জাম মানে স্টোর, তো পেছনে অনেক মালপত্র রয়েছে। ও তখন কল কেটে দিয়েছে অলরেডি, ঘুমিয়ে পড়ো বলে। ওকে ফোন করে সঙ্গে সঙ্গে বলছে শোনো না আজকে ঘুমিয়ে পড়ো, আমারও খুব ঘুম পাচ্ছে, শরীরটা খুব ভালো লাগছে না, ঘুমিয়ে পড়ো, কাল কথা হবে, কাল সকালে বাড়ি গিয়ে আমাকে কল করবে। তো ওইটা শোনার পর না ওর মধ্যে একটা মানে এমন কিছু হলো যার জন্য সারা রাত ঘুমাতে পারলো না। মানে ওর একটা কিছু ফিল হলো যে কি এমন দেখলো, এরকম তো কখনো করে না, রোজ আমরা কথা বলি, তো এরকম কখনো করে না। ও সারা রাত ঘুমালো না, এমনিতে ও আমাকে বলছে যে আমি মাঝে মধ্যেই ঘুমিয়ে পড়ি 12টার পর। এবারে ও যখন বাড়ি গিয়ে তো ঘুমাই, 8টার পর ঘুমিয়ে গেছে, সেদিন না তখনও ঘুমায়নি। ও বাড়ি গিয়েই মানে বাড়ি যেতে না তোর নেই ফোন, কারণ প্রিয়া তো একটু দেরি করে উঠবে, তো 9টা 9:30 নাগাদ বাড়ি পৌঁছে প্রথম ফোন প্রিয়াকে, কি হয়েছিল আমাকে বলো, কি দেখেছিলে, কাকে দেখেছিলে, আমি তো ছিলাম একা, তুমি কি দেখেছো। তো বলছে না বললেই কি নয়, কি আছে সব বাদ দাও না। বলছে না বলো, আমার তো মানে একটা টেনশন হচ্ছে, কাল রাতে আমি ঘুমোতে পারিনি, এরকম করলে তো আমি মানে কি করবো আমি, তুমি আমাকে বলো কি ব্যাপারটা।
ওখানে তো কেউ ছিল না, তুমি কল কাটার পরেও আমি দেখলাম যে না কোনো তো লেবার, মানে অনেক সময় কি হয় ব্যাপারটা হচ্ছে স্টোরে তো অনেকজন এরকম করে জিনিস না লিখিয়ে রাতে বেলা তো পরের দিন লিখিয়ে দেবো, সকাল 8টার আগে লিখিয়ে দিয়ে চলে যাব, ওরা তো জানে কাজ। তো কেউ তো ছিল না এরকম, আমি তো দেখলাম দরজা তো আমার সামনে, মানে ওর টেবিলটা যেটা ছিল ও মেন টেবিলে বসতো না, ও যেখানে ওর স্যার বসতো সেই টেবিলটাও ইউজ করতো না, এটা কিন্তু বেশ গদিওয়ালা টেবিল ছিল, কিন্তু ও ইউজ করতো না। ও বলতো না আমি ওই লেভেলে যখন যাব ওখানে বসবো, ওই চেয়ারে কেন বসবো আমি। তো পাশের অ্যাসিস্ট্যান্টের চেয়ারেই বসে শুয়ে এরম করে রাত কাটিয়ে দিত, ঘুমাতো, কথা বলতো। তো অনেক কনভিন্স করার পর প্রিয়া বলে যে কাল রাতে না তোমার পেছনে একটা আমি ছায়া মূর্তি দেখেছি, এটা যেন তোমার পেছনে ঝুঁকে কেউ আমাকে দেখছে, এরকম ব্যাপার। মানে আমি তোমার সঙ্গে কথা বলছি কিন্তু আমি দেখছি যে আমাকে কেউ তোমার পেছন থেকে ঝুঁকে ঠিক এরকম করে দেখছে। তো আমার বলতে এখনো মানে কিরকম লাগছে, এটা সত্যি খুব, মানে আমি জানি না ভয়টা কার জন্য, মানে আমি যদি এরকম ভিডিও কলে থাকি তাহলে ভয়টা কি আমার পাওয়া উচিত নাকি যে উল্টো দিকে রয়েছে তার পাওয়া উচিত? একদমই। এবার প্রিয়া বলতে চাইছিল না, পরে জানা গেল কেন। তো ও বললো যে তুমি কি রকম দেখেছো? বলছেন না তুমি কোনো মুখ দেখেছো? বলছেন না কোনো মুখ দেখিনি, কিন্তু পেছনে যেন কেউ একটা ঝুঁকে কিছু দেখছিল এবং সে একটা কোনো কালো ছায়া মূর্তি এরকম। তো বলছে না না তুমি তাহলে ওই বেল্ট ফেল্টগুলো আছে না, বেল্ট, বলছে ধুর বেল্ট তো আমি রোজই দেখছি, মানে তুমি যে অ্যাঙ্গেলেই বসো না কেন তোমার জিনিসপত্র, মানে ভিডিও কল চালু রাখতো, কথা বলতো এরম, তোমার জিনিসপত্র তো আমি চিনি, তুমি এমনিও আমাকে অনেক কিছু দেখিয়েছো, এইখানে দেখো এগুলোকে এই বলে এই বলে, ওগুলো আমি রোজ দেখছি, ওটা কোনো মানে অবয়ব ছিল এরকম, মানে আমি বুঝতে পারছি না এবারে। তো আমি কাল তোমাকে বলতে চাইনি, তুমি তো ছেড়ে ফেরে চলে আসতে রাত দুপুরে বা এরকম ঘুমাতে পারতে না। বলছে না আমি তো ঘুমাতে পারিনি, তুমি আমাকে সাসপেন্সে রেখে আরো বড় ভুল করেছো। বলছে আচ্ছা ঠিক আছে, তো তুমি তাহলে খবর নাও, এরকম জায়গায় কাজ করছো যেখানে এরকম রাত জাগতে হয় তোমাকে, এরকম একটা ব্যাপার। তো সেদিন তো ডিউটি যেতেই চাইছিল না কোনো রকমে, বাড়িতে তো বলতে পারছে না, একমাত্র প্রিয়াকে সবকিছু শেয়ার করেছে। যতই হোক এগুলো ব্যাপার কেউ বললে বিশ্বাস করবে না চট করে, প্লাস বিয়ে সামনে, এরকম একটা ব্যাপার, ও টেনশন করছে। সে এবারে ডিউটি যায় 8টার পর, এবারে রাত 10টা 11টার পর যখন একটু কাজটা ফাঁকা হয়, ও পাশে একটা না ওই ইয়ার্ড মতো ছিল যেখানে মালটাল জমা হয়, প্লাস্টিক ইন্ডাস্ট্রি ছিল ওটা, তো প্লাস্টিকের পলিফ্যাব ইন্ডাস্ট্রির কিছু জমা হয়। তো আমি মেনলি ফ্যাক্টরিটা চিনি, কিন্তু আমি প্রাইভেসি ইস্যুর কারণে নাম নিচ্ছি না। আসানসোলেরই একটা গ্রামের মধ্যে 2-3টে ওরকম পলিফ্যাব ইন্ডাস্ট্রি আছে, তার মধ্যে এটা একটা। ওইখানে যেখানে লেবাররা কাজ করে, তো ওইখানের পুরনো একজন লেবার ওর খুব পরিচিত ছিল, মানে ওকে খুব ভালোবাসতো। 1-2 মাস জয়েন করলেও সবাই তো দেখবে প্ল্যান্টে পাত্তা টাত্তা কম দেয় নতুনদের, কিন্তু ও খুব ভালোবাসতো। তো ওকে সেদিন পেয়ে ও ডেকে বলে এরকম ব্যাপার হয়েছে, তুমি তো এই পাশের গ্রামের, তো তুমি আমাকে একটু বলো তো এখানে কি কোনো এরকম কিছু ব্যাপার আছে, তাহলে আমাকে বলো, কারণ আমার তো জীবনের ব্যাপার, চাকরি পরে জীবন আগে আমার। তো সেই লোকটা জানায় যে দেখো আমি এমনি তো কিছু নয়, কিন্তু আমরা যেটা জানি সেটা হলো যে এই ইন্ডাস্ট্রি মারোয়ারিদের ইন্ডাস্ট্রি। প্রায় আজ থেকে 12 বছর আগে এখানে যে কবরস্থানটা ছিল, সেই কবরস্থানের ওপর মারোয়ারি জায়গাটা খুব জলের দামে পেয়েছে এবং প্ল্যান্টটা তৈরি করেছে, এবং আমরা প্রথম থেকে আছি, প্ল্যান্টের মাটি কেটেছি আমরা, তো আমরা মাটি কাটতে কাটতে বহু বাধা পেয়েছি। তো কাজ তো করতে হবে, পাশাপাশি 2-3টে গ্রাম আর কি অতটা মানে না খেতে পেয়ে মরার মতো ব্যাপার, তারা ওই প্ল্যান্ট পাচ্ছে, তাদের কাছে তো ওইটা আগে না। এবারে আমরা কাজ করেছি, টিকে গেছি, কোনোদিন কারোর ক্ষতি হয়নি। কিন্তু সত্যি কথা বলতে রাত্রে এখানে যারা আমাদের লেবাররা আছে তারা কিন্তু আমরা একসঙ্গে শুই, কারণ অনেক সময় আমরা দেখেছি ওই বোরার একটা মানে ভারী বোরা আর কি, যে 50 কেজির বস্তা হঠাৎ নড়ে উঠে পড়ে যাচ্ছে, কারোর গায়ে হয়তো পড়ে যেতে পারে। তো আমরা 50 কেজির জিনিস কি করে পড়ে যাবে? হ্যাঁ কি করে পড়ে যাবে, একটা স্তূপ করে রাখা আছে, মানে লেবাররা যেভাবে রাখে, যারা প্ল্যান্ট ইন্ডাস্ট্রিতে আছে যারা জানবে, একটার পর একটা সাজানো। তো বলছে যে এরকম একটা বোরা পড়ে গেছে, অনেক কিছু হয়েছে কিন্তু কারোর কোনোদিন ক্ষতি হয়নি। তো বলছে না ক্ষতি তো আর বলে কয়ে আসে না, মানে তোমাদের হয়নি কিন্তু আমারও তো হতে পারে, আমার তো ব্যাপারটা কি, বলছে না আসলে এখানে তো ওই কবরস্থানের উপরে তৈরি, তো হয়তো হতে পারে তারাই এরকম করে, তো তাদের ব্যাপারটা হয়তো পছন্দ নয়, তুমি যেটা করছো, তুমি হয়তো তাদের কাছে কিছু ব্যাপার অন্য লেগেছে, তুমি হয়তো ভিডিও কলে যেটা করছো হয়তো তাদের কাছে পছন্দ নয় সেই ব্যাপারটা। অনেক সময় অনেক কিছু থাকে না, যে অনেক রকম যারা জিন থাকে বা আত্মা থাকে, তার জানা নেই, সে গ্রামের মানুষ, সে বলছে ওইসব কেন করো এখানে, মানে তার কাছে তো এগুলো খুব মানে একটা অন্য ব্যাপার, কাজ করতে এসছো কাজ করো, কিছু হতো না, ভিডিও কল করছো, একটা মেয়ের সঙ্গে তুমি কথা বলছো, বলছে না আমার তোর সঙ্গে বিয়ে হবে, বলছে না এটা হয়তো সে ভালো চোখে দেখছে না বা কিছু হতেই পারে কোনো রকম।
তো সব শুনে সেই দিন ঘরে গিয়েই কোনো রকমের সেদিন ডিউটিটা করে, এবং কিছুদিন পরেই তার মানে মাইনে পাওয়ার ব্যাপার আর কি, মাইনেটা নিয়ে সে আর ওই কদিন মানে খুব কষ্টে সৃষ্টে ও ডিউটি করেছে, চাকরিটা ছেড়ে দেয়। এবারে এটা কেউ জানতো না, এটা ওর একমাত্র বউ আর মানে হবু বউ আর আমি জানতাম যে ও চাকরিটা কিন্তু ছেড়ে দেয়। ও কিন্তু বিয়ের 1 মাস আগে পুরোপুরি জবলেস ছিল। বিয়ের 1 মাস মানে প্রায় অষ্টমঙ্গলার 7-8 দিন পর ও নতুন একটা জায়গায় জয়েন করে। সেটা আমি আর ওই জানি, মানে ওর বউই জানে এই ব্যাপারটা, আমাকে সে আগে জানিয়েছিল। তো এই হলো একটা ব্যাপার যেখানে ওর বউ কিন্তু একরকম একটা জিনিস দেখেছে। এটা একটা রেফারেন্স আমি দিলাম, কেননা ও কিন্তু দেখতে পায়নি, কিন্তু ওর বউ ভিডিও কলের মধ্যেও তাকে দেখেছে। তো এটা আমি জানতাম। এবারে যে কথায় আসি, যেটা আসল ঘটনা যেখানে আমি জড়িত ছিলাম, এটা তো আমি ফোনে শুনলাম, এটা আমি একটা শেয়ার করার ব্যাপার, তাই অদ্ভুত ব্যাপার বলে শেয়ার করলাম এটা। কারণ আমাদের আসানসোলের বুকে এরকম ঘটনা আজকালকার দিনে পাশের বাড়িতে কি ঘটছে কেউ কিছু জানে না, কিন্তু তো এটা অবাক ব্যাপার আমার কাছেও, এবং আমি ওকে ব্লাইন্ডলি বিশ্বাস করি, কারণ ও যে ছেলে আমি বিশ্বাস করেছিলাম, কেননা বিয়ের আগে কেউ এরকম করে চাকরি ছেড়ে দেবে না। তো এবারে যে ঘটনাটা হয় দুর্গা পুজোর সময়, এবারে তো ব্যাপারটা হচ্ছে কাকতালীয়ভাবে আমাদের সবার বাড়িতে একটা দুর্গাপুজো হয়। মানে আমার মামার বাড়ি হচ্ছে তোমার বোলপুরের দিকে শান্তিনিকেতন, সেখানে সুরুল মজুমদার বাড়ি, আমার মামার বাড়ি বনেদি বাড়ি একদম। তো সেখানে দুর্গাপুজো হয়, আমি আমার ওয়াইফ, আমার বাবা, আমার মা সবাই মিলে কিন্তু ওখানে যাই। আর বিকাশ যে তার বিয়ে হয়েছে দুবরাজপুরে, ওটা হচ্ছে বীরভূমের দিকেই দুবরাজপুর, সেখানে ওর বিয়ে হয়েছে। তো ওরও শ্বশুর বাড়িতে কিন্তু দুর্গাপুজো হয়, তো ওর ওয়াইফকে নিয়ে যাই। আর ওর মায়ের কিন্তু বাড়িতে দুর্গাপুজো নেই, মানে বাপের বাড়িতে, মানে বিকাশের মা যে তার বাড়ি হচ্ছে পানাগড়ের কাকসাতে। তো কাকসাতে তার মা ওরা কি করে, প্রতিবারই আসানসোল থেকে ওদের কার আছে নিজস্ব, তো বিকাশ কি করে, ওর বউ এবং ওর মা, ওর বাবা যায় না, তো ওর বউ মানে বউ আর মাকে নিয়ে একসঙ্গে বেরোয়, বেরিয়ে কাকসাতে ওর মাকে প্রথমে ড্রপ করে। মানে দুবরাজপুর যান না, দুটো রাস্তা আছে আসানসোল থেকে, একটা হচ্ছে পাণ্ডবেশ্বর দিয়ে, একটা হচ্ছে ওই তোমার কাকসা ইলামবাজার এসব দিয়ে। তো পাণ্ডবেশ্বর রাস্তা অনেক শর্ট, কিন্তু যেহেতু ওর মাকে ও ড্রপ করবে ওর মামার বাড়িতে, প্রথমে ওর মাকে ড্রপ করে, তারপরে ওরা চলে যায় দুবরাজপুর। তো এটা ওর বিয়ের কিন্তু প্রথম বছরের দুর্গাপুজো, তো জাঁকজমক করে অনুষ্ঠান হয়েছে, বেশ ভালো পুজো কাটিয়েছে যথারীতি। প্রতি বছরই আমি ওকে শুভ বিজয়া জানাই, ওর মানে মাকে প্রণাম জানাই, মা বাবাকে প্রণাম জানাই যথারীতি, আমারও প্রণাম নাই, আমাদের বাড়ি যাওয়া আসার একটা নাড়ু খাওয়াই, এইসব ব্যাপার চলেই। তো আমি একাদশীর দিন আমাদের আসলে মূর্তি বিসর্জনের আগে অবধি বলতে নেই বিজয়া, তো আমি মূর্তি বিসর্জন হতে আমাদের প্রায় 10টা-11টা বেজে যায়। আমি পরের দিন একাদশীর সকালে ওকে মেসেজ করি যে এরকম শুভ বিজয়া এরকম, তো ও আমাকে ফোন করে বলে হ্যাঁ শুভ বিজয়া, ভালো থাকিস ভাই, যা হয় আর কি বন্ধুদের মধ্যে। কথায় কথায় আমি বলি যে দেখ আমার মা আর আমার বউ এখানে থেকে যাবে, হ্যাঁ ওরা লক্ষ্মী পুজো পার করে ঘর আসবে, তো আমাকে ডিউটি আছে, আমাকে দ্বাদশীর সকালে আমার ডিউটি আছে, আমাকে চলে যেতে হবে। তো দ্বাদশীর সকালে ভাবছি আমি ভোরের বাস ধরে যাব, দেখি বাসটা চলে কিনা, ওকে এরম বলছি। ও তখন বলছে না এরম কেন করবি, আমি তো কারে যাচ্ছি, আমি আমার মাকে কাকসাতে তো নেবই, আমি ইলামবাজারের ওপর দিয়ে যাব, তো তুই একটা কাজ কর, তুই ভোরবেলা না করে একাদশীর বিকেলবেলা আমরা বেরোচ্ছি, তুই বিকেলবেলা ইলামবাজার চলাই। তো বলছে মানে আমি যেটা মানে ওকে বললাম যে দেখ আমি কোনো প্রিপারেশন নেই, হট করে এরকম চলে যাবো, কালকে সকালে যাওয়ার কথা। বলছে না এই তো দুপুরবেলাটা খেয়ে দিয়ে বেরো আরামসে, ইলামবাজার তোর বোলপুর থেকে কত 1 ঘন্টাও নয়, তুই চলে আয়, আমি ওখানে কান নিয়ে দাঁড়িয়ে থাকবো, তোকে নেবো, মাকে কাকসা থেকে নেবো, চলে যাবো। তো আমি বললাম না রে এরকম করে কি হয়, আমি পরের দিনই যাব, বাবা আছে একা। বলছে না আজকে তুই আমার বাড়িতেই থাকবি, কোনো ব্যাপার না, আমরা আমাদের বাড়িতে থেকে তুই সকালে ডিউটি করে তুই তারপরে ঘর যাবি, ঠিক আছে কোনো ব্যাপার না। তো আমি ওর গাড়িতে যথারীতি যেভাবে প্ল্যান হলো, ওর মাকে কাকসা থেকে নেওয়া হলো, আমি ওখান থেকে ইলামবাজার থেকে নিলাম, তারপরে চলে এলাম ওর বাড়ি নিউ টাউনে। এবার ওর বাড়িতে এসেছি, সবাই তো খুব টায়ার্ড, আর সবার খুব বাঙালি বাড়ি বুঝতেই পারছো, ব্রাহ্মণ বাড়ি, মানে একটা মানে আমাদের তো দুর্গাপুজোয় খাওয়া দাওয়া প্রচুর হয়, নবমী দশমী সপ্তমী সব দিনই লেগে থাকে, অষ্টমী বাদে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। ওর মা প্রথমে বললো শোন বিজয়ার পর এলি আমাদের বাড়ি, কি খাবি? আমি বললাম কিচ্ছু খাবো না, কেননা প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। তো বললো ঠিক আছে তাহলে কাকু পনির এনে রেখেছে ফ্রিজে, আজকে পনিরের তরকারি আর রুটি করি চ। ঠিক আছে, মানে এইরকমই সম্পর্কটা হয়ে গেছে, মানে কথা বলে এরকম রান্না বান্না ঠিক হচ্ছে হচ্ছে। তো হঠাৎ দেখছি প্রিয়া হঠাৎ করে বলছে পনির, আমি পনির খাবো না, পনির আবার কে খাই, সব ঘাস লতা পাতা এসব জিনিস, মাংস খাবো, মাংস দেবে। তখন ওর মা না অবাক হয়ে তাকিয়ে আছে, কি বলছে, কি বলছো, এরকম একটা ব্যাপার নিয়ে। বিকাশও হাঁ হয়ে গেছে,
বলছে কি বলছো, এত খাওয়া দাওয়া হলো ঠিকই তো, মা তো ঠিকই বলছে, পনির পনির কি আবার অন্য কিছু করবে, পনির পনির? বলছে না না পনির টনির আমি খাবো না, আমার মাংস চাই, আমি মাংস খাবো। তখন আমিও একটু মানে আমরা হাসাহাসি করছি যে কি ব্যাপার, মাংস মাংস খেতে চাইছে, খাওয়াসি নাকি ওর, মানে ওর তোর শ্বশুর বাড়িতে খাওয়াইনি নাকি তোকে? যাই হয় বন্ধুদের মধ্যে মজা। বলছে না রে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। কেন বলছে কে জানে, জানি না কি ব্যাপার, কি রাগ হয়েছে দেখা, এসছে না শ্বশুর মানে বাপের বাড়ি থেকে, মন মেজাজ খারাপ। ঠিক আছে কোনো ব্যাপার না, তো ব্যাপারটা তখন মিটে যায়। খাবার সময় আমরা একসঙ্গে খেতে বসছি, ওর মা সার্ভ করছে। ওর বাবার প্রথমে, ওর বাবা একটু আগেটাকে খেয়ে নেয় আর অতটা গল্প টল্প করে না আর কি, একটু গিয়ে টিভিতে দেখবে আর খবর দেখবে, এটাই আর কি। তো ওদের বাড়িটা একতলা বাড়ি, হ্যাঁ, 2টো রুম, একটা রুমে ওর বাবা মা থাকে, একটা রুমে ওরা থাকে, আর কোনো কিন্তু রুম নেই, থাকারও কোনো ইয়ে নেই। কিন্তু যেহেতু মানে আমি গিয়েছি ওই ওদের ওই ডাইনিং মানে প্লেসে আমি থেকে যাব, এরকম একটা ব্যাপার, কোনো মানে এরকম ব্যাপার নেই যে কোনো রুমে আমাকে থাকতে দেবে, আমি থাকবো না। খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে করছি আমরা রাত 10টা নাগাদ, কারণ সকালে আবার আমার মানে পরের দিন সকালে ডিউটি আছে, যেতে হবে। তো এবারে যখন খাওয়া দাওয়া করতে বসেছি, তো হঠাৎ করে প্রিয়া দেখছি থালাটা এমন করে ছুঁড়ে দিল, জাস্ট মানে প্লেটটা। বলেছিলাম না আমি পনির খাবো না, আমি মাংস খাবো, একদম বাচ্চা ছেলেদের মতো করছে, মানে কথার ধরনটাও যেন একটা মনে হচ্ছে বাচ্চা ছেলে। মানে আমি তো প্রিয়াকে দেখেছি, প্রিয়ার কথাবার্তাও চিনি, বিকাশও না কিছু বলতে পারছে না, আমার সামনে লজ্জা পাচ্ছে, একটা যা হয় বেস্ট ফ্রেন্ড হোক আর যাই হোক, মানে যতই হোক বউ তো, মানে একটা দাম্পত্য জীবন, মানে ওর একটু লজ্জা পাচ্ছে যে একটু অ্যাবনর্মাল বিহেভ করছে মনে হচ্ছে। আমিও বলতে পারছি না ওকে যে কি হলো, একটু অ্যাবনর্মাল লাগছে আজকে, এরকম লাগছে, এরকম। বিকাশ বলছে কি করছো তুমি, এরকম এসছে এরকম করে একটু আস্তে আস্তে বলছে পাশে। বলছে না আমি খাবো না, আমি মাংসই খাবো। তো ওর মা বলছে আরে এরকম কেন করছো বৌমা, কি হলো তোমার এত, ঠিক আছে কালকে নিয়ে আসবে, বিকাশের বাবা নিয়ে আসবে তোমার জন্য মাংস, কি মাংস খাবে? বলছে আমি মাংস খাবো। বলছে ঠিক আছে কালকে তোমার জন্য মাংস নিয়ে আসা হবে বাজার থেকে, কালকে খাবে, আজকে দিনটা খেয়ে নাও, দেখো খুব ক্লান্ত হয়ে আছি, তোমরাও এসছো, এও আজকে বলছে খাবে না, তাই এটা করা ঠিক হলো। তো ওকে জাস্ট একটু বুঝিয়ে সুঝিয়ে রাজি করা হলো, যে যার ঘরে শুয়ে পড়লো। আমিও আপনার নিজের, বিকাশ আমাকে বলছিল যে তোর সঙ্গে শোবো, না না তোরা শো, আমাকে এই ডাইনিং হলে দিয়ে দে, এক রাতের ব্যাপার, তারপরের দিন তো ওখান থেকে ডিউটি যাব, এরকম ব্যাপার। তো তখন কটা হবে, রাত 2:30 বা 3টের দিকটা হবে। হঠাৎ বিভৎস চিৎকারে আমার ঘুম ভাঙে। মানে বিভৎস চিৎকার বলতে কি, মানে দেখছি প্রিয়া কিছু একটা না বলে চেঁচিয়ে উঠেছে, এরকম ব্যাপার, না করে চেঁচিয়ে উঠেছে। আমার ঘুম ভেঙে গেছে, পাশাপাশি ঘর তো, আওয়াজটা আসছে ঠিক বিকাশের যে বাবা মার রুম সেখান থেকে। এবারে আমি উঠেছি, দেখলাম কি হচ্ছে, একেই তো মানে মনটা ভালো নেই, কারণ এসেছি, আমার যেন মানে নিজেকে একটা অপরাধী মনে হচ্ছিল। বলছে আমি যেন মেনু ঠিক করলাম, বা আমি যেন ওদের বাড়ি এলাম বলে কিছু, মানে একটা হয় না নিজেকে কেমন গিল্টি ফিল হয়, একটা যে পরিবেশে এসে অভ্যস্ত, আমি দেখছি ওটা নয়। তো ঘরে গেলাম ওর বাবা মার, ঘরে গিয়ে দেখছি ওর বাবা মার ঘরে প্রিয়া এরম করে দাঁড়িয়ে আছে। বলছি না খিদে পেয়েছে গফুরের, বলছে গফুরের, হ্যাঁ খিদে পেয়েছে গফুরের। ওর মা বলছে কি গপুর খিদে পেয়েছে, গপু তো খেলো দুপুরবেলা দিয়ে, তো গপু খেলো। বিকাশও দেখছে শুনে এসছে, হ্যাঁ বলছি। এবার বিকাশকে আমি জিজ্ঞেস করছি কি গপু কি বলছে, হ্যাঁ। তখন বিকাশ বলছে আরে গপু মানে গোপাল, আমাদের গোপাল আছে না, ওই যে যাকে প্রিয়া রেখেছে গোপালে, ওই দেখিস নি আমাদের রুমটাতে বড় গোপাল আছে, তাকে বলছে খেতে, বড় গোপাল, হ্যাঁ তাকে বলছে খেতে দেবো, তার খিদে পেয়েছে। প্রিয়া তখন ওটা শোনার পর বলছে গপু নয়, গোপাল নয়, গফুর। একদম আমার নিজের মানে বলতে আমি একদম নিজের চোখে দেখেছি। তো গফুর মানে একটা ব্রাহ্মণ বাড়ি, তো কি গফুর মানে একটা নামটা শুনে তো মাথায় একটা অন্য কিছু স্ট্রাইক করছে, যে কি বলছো গপু, গোপাল নয় গফুর, আমার স্বামী, তার খিদে পেয়েছে, তাকে খেতে দাও। খেতে দাও আমার স্বামী, হ্যাঁ আমার স্বামী। বলছে কি বলছো তুমি প্রিয়া, তুমি কি বলছো, আমি প্রিয়া নই, আমি নাজিয়া, এরকম করে বলছে। তখন আমি তো পুরো স্টান্ট, আমি তো কি বলবো বুঝতে পারছি না। চোখের সামনে ফার্স্ট টাইম এমন কিছু দেখছি, আমার লাইফে কোনোদিন হয়নি। মানে তখন কি তুমি বুঝতে পেরেছো মানে সেই মুহূর্তে যে এটা ভুতুরে কিছু হতে পারে? আমার খালি মনে হচ্ছে যে হয়তো রাতে দুঃস্বপ্ন দেখছে, দুঃস্বপ্ন দেখে এরকম বলছে, মাথায় স্ট্রাইক করেনি। মানে তখন যে প্রেত কথায় আমি এত ঘটনা লিখে পাঠাই, বাবার তরিৎ জেঠুর এত ঘটনা বা প্রেত কথায় আমি এত ঘটনা শুনি, এত যে কিছু হতে পারে, আমি তখন আর কি ওই কোনো মাথায় এসব কিছু নেই,
যে এরকম কি তখন হতে তুমি চলেছে। সিচুয়েশনটার মধ্যে আছো, আমি তখন জাস্ট স্টান্ট হয়ে আছি, আমার এমনিতেই সারা সন্ধে ভালো জাস্ট লাগছিল না। চোখের সামনে সবকিছু ঘটছে। ঘটে যাচ্ছে, আমি খালি মনে হচ্ছে আমি আর এইগুলো আমার মনে হয় দেখতেই তুমি এসেছি। ওদের বাড়িতে গিয়ে হয়তো আমার মনে হয় হুম। খুব বেশি কমফোর্টেবলও ফিল না করছিলে না। না, আমি কমফোর্টেবল ফিল করিনি, কারণ তারপর কি হলো? মানে প্রিয়ার যে অ্যাটিটিউড বা ইয়ে সেগুলো আমার ভালো লাগছিল না। আমার মনে হচ্ছিল আমার জন্যই মনে হয় এরকম হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ কারণ আমাকে দেখতে পাচ্ছে না আমি এসেছি বলে। হ্যাঁ। তো মনে হচ্ছে আমি যেন ওই জন্যই এলাম, তো খারাপ লাগছিল আমার। আমি যা স্টান্ট হয়ে দাঁড়িয়ে আছি স্ট্রেট। তো বলছে ওর মা, তখন বলছে কি বলছো বৌমা, কি গফুর, কে বলছো নাজিয়া, কি এসব বলছো? বলছে আমি নাজিয়া বলছি তো, গফুরের খিদে পেয়েছে, ওকে খেতে দাও, কখন থেকে বলছি মাংস খাবো, আমরা মাংস খাবো। তখন বিকাশ বলছে তুমি কি পাগল হয়ে গেছো নাকি, কি বলছো, চলো তো তুমি এখান থেকে। গপু নাকি গোপাল, তো নাকি গোপাল, তোমার গোপাল সোনা, ওকে তো দুপুরে খাইয়েছো। মানে বিকাশ মানে বিলিভ করতে চাইছে না। ও গোপাল যতবার বলছে ততবার ওকে হাতটা এরকম করে ছাড়িয়ে দিচ্ছে। বলছি না গপু মানে গোপাল নয়, গফু, গফু, গাফফার, গাফফার, আমি নাজিয়া, আমাকে কেন তোমরা প্রিয়া বলছো, আমি বলছি না আমি নাজিয়া। তখন বিকাশ মাথায় হাত দিয়ে দিয়েছে, ওর একটা কিছু বুঝতে পেরেছে। যতই হোক প্রেম করে বিয়ে করা মানে একটা দায়িত্ব প্লাস ভালোবাসা সব একসঙ্গে একটা জায়গায় এসছে ওর। তো ওর প্রচণ্ডভাবে তখন ওর মানে একটা কান্না আসছে, যেন মনে হচ্ছে ওর চাপা কান্না বেরোতে চাইছে। আর ওর মা তো কাঁদতে শুরু করেছে, যতই হোক একটা। আর ওর বাবা একটু স্ট্রং, ওর বাবা চুপ করে, আরে ঠিক আছে ঠিক আছে, বসো বসো বসো, মানে ওর বাবা একটু ক্যাজুয়াল টাইপের, বসো বসো, আরে কিছু হয়নি, এই এমনি করিস না, বসো বসো। তখন বলছে এই বিশ্বনাথ, চুপচাপ যেখানে শুয়ে আছিস শো, আর মাংসটা নিয়ে আয়। কাকে বলছে? শ্বশুরকে? শ্বশুরকে নাম ধরে, একদম নাম ধরে, বিশ্বনাথ। মানে আমি জাস্ট তখন বুঝতে পেরে গেছি যে কিছু গন্ডগোল হয়েছে, কিছু গন্ডগোল হয়েছে, নাহলে এরকম তো করবে না। সিরিয়াসলি? তো আমি ভাবছি তুমি এটা চোখের সামনে দেখছো। হ্যাঁ, আমি এখনো যে বলছি না, আমার পুরো মানে স্রোত বয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। মানে আমি যেরকম ফিল করেছি, বিকাশ ওকে কোনো রকমে ওর ঘরে মানে ওর পাশের যে বেডরুম সেখানে নিয়ে আসে, কারণ ওখানে তো ঠাকুর ঘরটা, গোপাল আছে, সব আছে। কিচ্ছু রিয়াকশন হয়নি, বিশ্বাস করো। ওখানে যে বসলো, ওখানে বসেও সেই একই বসে আছে, সেই একই কথা, মাংস দাও মাংস দাও, গফুরের খিদে পেয়েছে। তখন আমার মনে হলো যে আমি একটু এবারে কথা বলি। আর এটাই আমি সবাইকে বলছিলাম যে এটা আমার একটা বড় ভুল, যে আমি একটু রুড, আমি একটু তাড়াতাড়ি রেগে মানে রাগ হয়ে যায় আমার। তখন আমি বললাম, এই তুমি কি বলছো, তখন থেকে ন্যাকামি করছো নাকি? সেই সন্ধ্যেবেলা থেকে দেখছি মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে আমার তো বন্ধু না, তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো। হ্যাঁ, কি মাথা খারাপ, রাত জাগা, সবাই জেগে আছে, সব পুজো পুজো করে এসছে, কি খাবে, কি মাংস, কি তখন থেকে মাংস মাংস করছো? হ্যাঁ, গফুর কে 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 কার কথা বলছো, কে নাজিয়া? বলে এই তো খাটের তলায় গফুর আছে। কি বলছো? হ্যাঁ, এই তো খাটের তলায় গফুর আছে। আমাকে কিন্তু অন্যভাবে উত্তর দিচ্ছে, রাগ টাগ নয়, হেসে হেসে, এই তো খাটের তলায় গফুর আছে। কি বলছো, খাটের তলায় গফুর আছে? বলছে হ্যাঁ। বললাম কে গফুর, কে? ওর খিদে পেয়েছে, ওকে মাংস দাও। আমি বললাম শোনো, এখানে কোনো মাংস পাওয়া যায় না। তোমাকে কে এসব ভুলভাল খবর দিয়েছে যে এদের বাড়িতে মাংস রান্না হয়? জানো এরা বৈষ্ণব। তখন বলছে মিথ্যে কথা আর কেন বলছিস তুই, একদম তুই তো পারি, একদম। তখন কোনো তুমি টুমির ব্যাপার নেই, এরা বৈষ্ণব নয়, রান্না হয় এখানে মাংস, আমার মাংস চাই। মানে কি মাংস খাবি তুই? আমি তখন তুই তো গাড়িতে আরম্ভ করেছি, আমি আর মানে রেগে গেছি আর কি, আমি পাচ্ছি না। এত বড় মাংস, এত বড় মাংস চাই, এত বড় মাংস, আমি তো বুঝতে পারছি যে কি বলতে চাইছে। বললাম যে তখন আমি বুঝে গেছি যে পজেসড হয়ে গেছে। বলছি এত বড় মাংস এদের বাড়িতে কি হয়? এটা তো হিন্দু বাড়ি, এত বড় মাংস তুই কি বলতে চাইছিস? তোকে কে খবর দিয়েছে? আমাকে বলেছে, আমাকে গফুর বলেছে এদের বাড়িতে যাও, এদের সঙ্গে যাও, এদের সঙ্গে গেলেই তুমি মাংস পাবে, মাংস পাবে, এত বড় মাংস পাবে। বললাম এত বড় মাংস পাবে, এসব কে তোকে ভুলভাল ইনফরমেশন দিয়েছে? মানে একদম আমি অন্যভাবে কথা বলছি। বিকাশ বলছে থাম 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 দাঁড়া, তুমি কি বলছো গো, কি বলছো? হাউমাউ করে বিকাশ দেখছি কাঁদছে, কাঁদবেই স্বাভাবিক, ওর তো যতই হোক একটা কেয়ার আলাদা। ওর মা তো পুরো কাঁদছে, কি কি হয়ে গেল, কি হয়ে গেল, দেখো দেখো কি হয়ে গেল। ওর মানে বাবাকে বলছে, ওর বাবা বলছে দাঁড়াও দাঁড়াও। ওর বাবা না পুজো করতো, মানে ওদের বাড়িতে পুজোর ইয়ে আছে, ওর বাবা পুজো করে। ওর বাবা এরকম গলা থেকে পৈতেটা বের করলো, নিয়ে একটু টুকটুক করে একটু আস্তে আস্তে হেঁটে মানে ওইখানে খাট রাখা আছে, খাটটার উপর বসেই দেখেছে বিকাশ আরও, আমি ওইখানে আছি, ওর মা এরকম আছে। ও না এমনি 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 করে তত্তর তত্তর করে পিছিয়ে জানলার দিকে চলে গেল। জানলা মানে বিছানার একদম শেষ প্রান্তে জানলা।
এই বিশ্বনাথ, একদম আসবি না, একদম যেখানে দাঁড়িয়েছিস সেখানেই দাঁড়া, একদম আসবি না, ওই জিনিসটা বার করবি না, কিচ্ছু করবি না, যেটা করতে আসছিস কিচ্ছু করবি না, কিচ্ছু হবে না এগুলো করে, বলে দিচ্ছি সব শেষ করে দেবো, সবাইকে খেয়ে দেবো, সবাইকে মেরে দেবো, কিচ্ছু করবি না তুই। এরকম করে আঙুল তুলে যেখানে আছিস সেখানে দাঁড়া। তোর বাবাও মানে দেখছি ভয় পুরো পেয়ে ভেঙে গেছে। গেছে, মানে এত স্ট্রং একটা মানে আমরা মানে বন্ধুর বাড়ি তো, ওর বাবাকে খুব ভয় পেতাম যে চট করে যাবো কাকু কিছু বলবে, একদম চুপ। মানে সেই লোককে তুমি সেই দেখছো লোক চুপ করে যেতে, দেখছি চুপ, মানে একটু থতমত খেয়ে গেছে। থতমত খেয়ে গেছে, পয়তাটা ঢুকিয়ে দিল মানে ভয়ে, মানে এরকম একটা ব্যাপার। তো ওর মা বলছে কি হয়ে গেল গো, কি হয়ে গেল গো, ওর মা তো কেঁদেই যাচ্ছে। এবারে আমি দেখলাম না, কিছু তো করতে হবে, কারণ তুই আমাকে বল তুই কে, মানে আমি এসব করেই বিপদে পড়েছি, সেইটা নিয়ে আমি একটা বলবো লাস্টে। তো আমি একটু চ্যালেঞ্জের থ্রুতে চলে গেছি আর কি, কারণ যতই হোক আমার তো মানে বিকাশ যেটা পারবে না সেটা আমি পারবো, এরকম একটা ব্যাপার। বিকাশ তো অন্যরকম চিন্তা করছে, তার মাথায় অন্য কিছু ঘুরছে, পরে সেগুলো আমাকে বলেছে, সে চিন্তা করছে সে কিছু যেন তার ক্ষতি না হয়ে যায়, এরকম ব্যাপারটা চিন্তা করছে। আমার যে তুই কে আগে তো বলতো, আর তুই এখানে এলি কি করে, তুই সকাল থেকে কোথায় ছিলি, মানে যতক্ষণ এসছিস কোথায় ছিলি, কেন এই খাটের তলায় আমরা দুজন ছিলাম, গফুর তো আছে। আমি এরকম করে, আমি সত্যি বলছি, এরকম করে খাটের তলাটাই গেলাম, আমি বলছি গফুর কেউ তো নেই, বলছে এখন ছাদে পাইচারি করছে গফুর, ছাদে গেছে এখন। বলছি ছাদে গেছে, তো তুইও চলে যা না, ওর সঙ্গে চলে যা, কোথা থেকে এসছিস তোরা, বলছে তোরা গাড়ি করে আসছিলি না, আমি তো দেখতে পেয়েছি আমি আর গফুর কবরস্থান থেকে। কবরস্থান কোথায় গাড়ি করে, কি কি বলছিস ভালো করে বলতো, তোরা কোন কবরস্থানের কথা বলছিস, বলছে ওই ইলাম বাজারের একটা কবরস্থান আছে না, সেই কবরস্থানে যে গাছটা, ওখানে তো আমি আর গফুর পা দোলাই, যারা যারা পেরোয় সবাইকে দেখি, আমাদের না ওরা বললো, তো ওরাটাকে আমি জানি না, আমাদের না ওরা বললো ওই যে ওই মেয়েটার সঙ্গে যা, ওই মেয়েটার বাড়ি গেলে না অনেক মাংস পাবি, এত বড় বড় মাংস পাবি, একদম হেসে হেসে বলছে, আমার সঙ্গে যা বলছে একদম হেসে হেসে, বাকিদের সঙ্গে রাগ করছে, মানে যেন ঘরের লোক তো, যেন মনে হচ্ছে ওদের উপর রাগটা দেখাতে পারছে, আমার উপর দেখাতে পারছে না, আমাকে সব বলছে, আমি সব মানে আমি যে প্রশ্ন করছি উত্তর দিচ্ছে, এত বড় বড় মাংস পাবি, ওর সঙ্গে যা। বললাম কে কারা, কেন ওই কবরস্থানে যারা আছে তারা বললো। বললাম গফুর তোর কে হয়, আমার বর রে, আমার বর, কতবার বলবো, তখন রেগে যাচ্ছে বারবার, বারবার যখন এক কোশ্চেন জিজ্ঞেস করছি ও কিন্তু রেগে যাচ্ছে। আমরা একসঙ্গে ওখানে থাকি, ওই গাড়ি দিয়ে তোরা যাচ্ছিলি, ও চুলটা খোলা রেখেছিল, ওকে আমার খুব ভালো লেগেছে, আর সবাই বললো ওদের সঙ্গে যা, ওর সঙ্গে গেলেই মাংস পাবি, বড় বড় মাংস পাবি, ওগুলো একটাই কথা বলে যাচ্ছে। আবার একটু পরে চুপ, খিদে পেয়েছে গফুরের, বলছি না খেতে দিবি না তোরা, কতবার তখন থেকে বলছি, করে চুপ। তখন বিকাশের মায়ের কি মনে হয়েছে, নিচে চলে গেছে, মানে পাশের, এবারে যেখানে ওদের মানে গ্যারেজের মতো একটা জায়গা আছে নিচে, সেখানে গিয়ে ওরা মানে একটু পরে দেখছি বিকাশের মা এসছে, হাতে একটু মানে ফুল, মা দুর্গার ফুল আর কি। এবারে মানে কি হয়েছে, বিকাশ তো শ্বশুর বাড়ি থেকে এসছে পুজো করে, তার তো ফুল টুল এনেছে, যেমন হয় ফুল সিঁদুর যেমন অষ্টমীর আমরা আনি, আমার কাছেও ছিল আমার ব্যাগে, তো আমি সেটা তখন মাথা কাজ করেনি, ওর তো মহিলাদের মাথায় একটা কাজ করে না, তো এই ফুলটা এনে বিকাশের মা এরম করে কাছে যেতে যাচ্ছে, এই পাপিয়া, একদম যেটা এনেছিস একদম আনবি না, যা 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 যা, এরম করে ও খালি পেছনে যাচ্ছে, বিছানার পেছনে যাচ্ছে, একদম শেষ করে দেবো বলে দিচ্ছি, সব কটাকে শেষ করে দেবো এটা আনলে। নিয়ে ওর মা জোর করে একদম ওর কাছে গিয়ে ওর হাতটা এরম করে ধরে ওর মাথায় ফুলটা দিয়েছে। আর বিশ্বাস করবে না, মানে সেদিনে আমি বিশ্বাস করলাম যে মা দুর্গা বা মা কালীর কি মানে শক্তি নিজের চোখে দেখলাম। যখনই ফুলটা ঠেকালো, মানে একদম বাচ্চার ছেলে বা বাচ্চার মেয়ের মতো প্রিয়া কাঁদছে, অঝোর কান্না, দেখো আমার কি হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, মা বাবা দেখো আমার কি হচ্ছে, বিকাশকে তাকিয়ে বলছে দেখো দেখো কি হচ্ছে, আমার বুঝতে পারছি না আমি কিছু, আমাকে ঠিক করে দাও, আমাকে মেরে ফেলবে এরা, আমাকে মেরে ফেলবে, মানে একদম কাঁদছে। এবার বিকাশের মা কতক্ষণ ফুলটা ধরে থাকবে, ফুলটা সরিয়ে নিল, মানে সবাই আমরা শোয়াচ্ছি ওকে, হ্যাঁ শো 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 শো, মানে আমরা খুব খুশি, ঠিক হয়ে গেছে। হঠাৎ করে কিছুক্ষণ পর শুয়েছে, চোখ বন্ধ করে আছে, আমরা যে যার একটু নিশ্চিন্ত, আমরা ভাবছি কি হচ্ছে এটা, এতক্ষণ ধরে কি দেখছি আমরা, মানে মাথায় কিছু ঢুকছে না। আবার হঠাৎ করে হাসছে, হঠাৎ করে শুয়েই,
উঠে বসছে এরকম করে, তোদের বলছি না এসব করে কিচ্ছু হবে না, আমাকে তাড়াতে পারবি না, আমি আর গপুর চলে এসেছি, তো এখানে তো থাকবো, গপুর এখন ছাদে, ও একটু পরে আবার খাটের তলায় এসে ঢুকবে, তখন কি করবি? আমার তো কিছু মাথায় ঢুকছে না। আমি বলছি তুই পারবি? তখন আমি আমি বলছি তুই পারবি ওই মা দুর্গার যে ফুল, আমাদের মা দুর্গা আছে, তোদের কে আছে? মানে আমার তখন একটা আলাদা ইয়ে চলে এসছে। আমি তোর কে আছে রে? আমাদের মা দুর্গা আছে। মা দুর্গা জানিস মহিষাসুরকে বধ করেছিল, সেই মা দুর্গার পুজো দিয়ে আমরা এসেছি, এই ফুলটা তোর গলায় যদি এখন পরিয়ে দিই তোর কি হবে বলতো? তখন বলছে কিচ্ছু করতে পারবি না, যতক্ষণ না আমাকে মাংস দিচ্ছিস, খেতে দিচ্ছিস, আর আমরা তো যাবই না, আর এই বাড়িতেই থাকবো, আমরা এই বাড়িতে থাকতে এসেছি, আমাদের ওরা বলেছে যে রোজ ওখানে গেলে মাংস পাবি, রোজ বড় বড় মাংস পাবি, এত বড় বড় মাংস পাবি, ওইটা যে কতবার বললো, বারবার বলছি, বারবার বলছে এত বড়। আমি তখন রেগে বললাম, ওরে এত বড় মাংস এই বাড়িতে হবে না, তোদের যে বলেছে ভুল বলেছে, তোরা চলে যা। আর একটা কথা মনে রাখবি, আমাদের কিন্তু মা দুর্গা আছে, মা কালী আছে, যারা অসুর নিধন করেছে, তো তোরও কিন্তু শেষ হবে আজকেই, এরকম আমি তখন বলছি। তখন ও আমার দিকে তাকিয়েছে, এবার খুব রেগে তাকিয়েছে, নিয়ে বিছানার সামনে এসে আমাকে এক লাথ, একদম। ওই লাথির যা জোর, মানে আমি কল্পনা করতে পারছি না। একটু রোগা পাতলা প্রিয়া, বিকাশও তাই, একটু রোগা পাতলা চেহারা, আর প্রিয়া যে লাথিটা আমাকে মেরেছে না, মানে আমার যেন মনে হচ্ছে কোনো হয়তো 50-55 বছরের মানে একটু স্বাস্থ্যকর লোক যদি লাথি মারে, আমার ওরকম এখানে লেগেছে, একদম ডাইরেক্ট পায়ে, একদম পায়ে মেরে আমি তখন পিছিয়ে গেছি। আমার মাথায় তখন কিছু নেই, আমিও মানে ভেঙে পড়ছি এবারে, মানে মনে হচ্ছে যেন আমরা কি বিভীষিকা কামায় একটা রাত কাটাচ্ছি সবাই মিলে, এরকম ব্যাপার। আমি পিছিয়ে গেছি, পিছিয়ে গিয়ে এবার ভাবছি কি হবে, এবারে কি হবে, কি করা যায় এই ব্যাপারটাতে। তখন আমি বললাম যে আচ্ছা তুই কেন এসছিস এখানে, কেন এরকম কেন করছিস এদের সঙ্গে? বলছে কোনো কারণ নেই তো, আমি এখানে মাংস খেতে এসেছি, আমাকে ওরা বলেছে এদের সঙ্গে যা, আমরা কতদিন ওই গাছে থাকবো, আমরা এই বাড়িতে থাকবো, আমরা এখানেই থাকবো। তখন বিকাশ বলছে ওগো তুমি প্রিয়া, তোমাকে আমি সেই বিয়ে করেছিলাম মনে পড়ছে, মানে ও তো সেই একটু পাগল হয়ে গেছে, তোমাকে আমি বিয়ে করলাম, আমরা ভালোবেসে বিয়ে করলাম, তোমার মনে পড়ছে না? আমাকে তোমার মনে পড়ছে না? তুমি আমার মুখটা দেখো, এই যে আমি দেখো। বলছে হ্যাঁ তোকে কেন মনে পড়বে, আমার বর তো গফুর আমার বর, আমি তো নাজিয়া। প্রিয়া কি করছিস তখন থেকে? বলছি ওর খিদে পেয়েছে। যাই হোক, এরম করে চলতে লাগলো 1 ঘন্টা, এরম করে চলছে। ওর মা যতবার, মানে বিকাশের মা যতবার পুল ঠেকাচ্ছে, কাঁদছে, আর কান্নার সময় না চোখ পাল্টে যাচ্ছে। আমার দেখে মায়া লাগছে যে মানে যাকে আমি দেখেছি এতদিন, সেই প্রিয়াই এটা, মানে যখন ফুলটা ঠেকাচ্ছে কাঁদছে, অঝরে কাঁদছে, আর চোখের মানে কান্নাটা যে 1 নিমিষে কতক্ষণ ঠেকিয়ে থাকবে একটা মানুষ, তো কান্না 1 নিমিষে চলে যাচ্ছে। ওর মা তখন নিচে আবার যেখানে ফুলটা রাখা আছে সেই জায়গা থেকে ওর মা কি করতে গেল আমি জানি না, কিছুক্ষণ পর এলো, নিয়ে আমার বাবাকে বললো যে, মানে বিকাশের যে বাবা, তাকে বললো যে যাও তুমি তাহলে কিছু একটা ওকে জল টল দাও। এবারে বিকাশের বাবা তখন ওর মানে গঙ্গা জল রাখা ছিল ঠাকুরের জায়গায়, গঙ্গা জল এনে পুরো এরম করে ছেটাচ্ছে। যখন গঙ্গা জল দিচ্ছে ওকে দেখে, মানে উচ্চিংড়ে যেমন লাফায় না, সারা বিছানায় ছটপট করছে, এরকম একটা ব্যাপার। আর বারবার নাম করছে, মানে শ্বশুর শাশুড়িকে একদম নাম করে তুলোধনা করে দিচ্ছে, মানে শ্বশুর শাশুড়ি তো নয় আসলে, ওর তো শ্বশুর শাশুড়ি নয়, আমার মনে হচ্ছে সেটা। বলছে এই বিশ্বনাথ কি করছিস এগুলো করে কিচ্ছু হবে না, চলে যা, তুই মরবি, কিন্তু তুই মরবি এগুলো করার জন্য, তুই আর বাঁচবি না, গফুর তোকে মেরে দেবে, আমি না মারলেও গফুর মারবে তোকে, ওই ছাদে আছে, সব দেখছে, সব জানে, বারবার বলছে। শেষে মানে বিকাশের বাবা কাছে এসে পৈতেটা এরকম করে ঠেকালো, পৈতেটা জাস্ট ঠেকিয়ে রাখলো, একদম শান্ত, কান্নাকাটিও নেই, চুপচাপ হয়ে গেল একদম। তখন বিকাশের মা একটু পরে এলো, বিকাশের মা এসে একটা দেখলাম মানে ঠাকুরের মালাটা একটা ওই সুত কাপড় হয় না, আমরা সেই কাপড়ে গিট করে ফুল টুল ঠেকাই এরম করে, ওর মধ্যে বেঁধে একটা দড়ির মতো করেছে, দড়িটা ওর গলায় পরিয়ে দিল। ওর মানে বিকাশের বাবাও পৈতাটা এরম করে মাথায় দিয়ে আছে, সব চুপ, একদম চুপ, কিচ্ছু নেই, আর কোনো কথা নেই, কিচ্ছু নেই। ওকে শুইয়ে দেওয়া হলো বিছানায়, মানে মনে হলো যেন মানে ঈশ্বরের জয় হলো, মানে এরকম একটা ব্যাপার। মানে মা দুর্গার ফুল, মা কালীর ফুল সব ছিল, ওইতে গঙ্গা জল, মানে রীতিমতো আমরা সিনেমায় হয়তো দেখি, যে ইংরেজি সিনেমায় চোখের সামনে আমি এরকম দেখলাম, মানে সিনেমায় তো মানে খ্রিস্টান কালচারের দেখি সবকিছু, এরকম ভাবে তো কিছু দেখিনি কখনো, মানে এটা তো বলতে গেলে আমরাই করলাম, আমরাই যেন তাড়ালাম, এরকম একটা লাগলো।
কিন্তু ব্যাপারটা এখানে শেষ হয়নি, এটাই আমাদের বোঝার ভুল, সব ভুল। তো ওকে শুইয়ে দেওয়া হলো এবং ও বিশ্বাস করবে না, ও ঘুমিয়েও গেল, ও একদম পুরো ঘুমিয়ে গেল। এবার আমার খালি চিন্তা হচ্ছে যে শরীরেও কিছু মানে এফেক্ট করবে না তো এটা, কারণ এমনিতেই খুব রোগা পাতলা মেয়ে এরকম। তো বিকাশকে বললাম যে তুই শো, একদম নিশ্চিন্তে শো, আমরা রয়েছি, কিছু হলে ডাকবি। তখন তো ওই প্রায় 4টে বেজে গেছে ওই করতে করতে। তো কারুর তো ঘুম এলো না, যথারীতি ঘুম কি আসে। এবার আমার মাথায় এলো কি করা যাবে। তো আমি গেলাম উপরে দেখতে একবার, যে বিকাশ দেখলাম, বিকাশ আমাকে ইশারা করছে, ঘুমাচ্ছে। আয় শোন শোন, বললাম যে কি করবি, কিছু ঠিক করলি, মানে এইরকম করে কদিন এরকম করে এটা ঝুলিয়ে থাকবি, ওটা তো জেগে থাকলে বলবে এটা কি, বা কিছু খুলে দিতে পারে বা কিছু। তো বিকাশ আমাকে বলছে দেখ তুই তাহলে কিছু যদি মাথায় আসে। আমার কিছু মাথায় আসছে না রে, আমার বউকে আমি ফেরত পেয়ে গেছি, আমার কাছে এটাই অনেক। বললাম না, এটা হয়তো ব্যাপারটা এরকম নয়, আমার মনটা শেষ হয়নি, মনটা আমার কু গাইছে, এরকম নয়। কারণ ওর মা বাবাকে তো শেয়ার করতে পারছি না, ওকে বলতে পারছি। তো বিকাশ বলছে ঠিক আছে তুই এবার দেখ, আমার মাথায় কিছু আসছে না, আমার মানে মনে হচ্ছে আমি ওর পাশে শুই, তুই এখন যা বুঝলি ওইখানে শো, আমি একটু ওকে দেখি, আমার ভয় লাগছে যেন। আর শোন মাঝে মধ্যে একটু আসিস, কারণ আমিও ভয় পাচ্ছি ওর সঙ্গে শুতে, তুই একটু শুবি আমাদের মানে বিছানা। কি শোবো এখানে, তোরা শুয়ে আছিস। বলছে না রে, ওই ব্যাপারটা কি আর আছে বল, আজকে দেখলি তো কি হলো, তুই একটু শো না, এই এখানটা একটু শো, আমিও শুচ্ছি। বললাম কিচ্ছু করতে হবে না, একটু ডাক দিলেই তো আমি শুনতে পাবো, আমি জেগেই আছি রে, আমার ঘুম হবে না। শোন কালকে আমার ডিউটি যাওয়া হবে না, কারণ এই যা দেখলাম, এই দেখে আমার ওই ডিউটি যাওয়া এসব হবে না, আমি আছি, কোনো অসুবিধা হলে আমি আছি, কোনো ব্যাপার না, আমি আছি, তুই নিশ্চিন্তে ওকে একটু মানে ঘুমাক। তো শুয়ে আছে, যাই হোক যথারীতি। এবার আস্তে আস্তে সকাল হলো, সকাল হয়ে এবারে ওর না ঘুম ভেঙেছে সকালবেলা, ঘুম ভেঙেই বলছে এটা কি গো, হ্যাঁ এটা কি, নর্মাল ভাবেই বলছে যে এটা কি পড়িয়েছো আমাকে, এটা কোথা থেকে এলো, এরকম করে খুলতে যাচ্ছে। এবারে আমি তখন জেগে গেছি আর কি, মানে বিকাশদের ঘরেই আছি, ওর বাবা মা এসছে, হ্যাঁ এরকম ব্যাপার, আমরা সবাই বসে আছি, কাউকে তো কিছু বলছি না আর কি, কেউ কিছু বলছি না, শুধু ওর দিকে তাকিয়ে আছি, ও সবাই অবজার্ভ করছে ও উঠে কি করবে। তো যাই হোক, ও প্রথমে উঠেই এটা বললো, কারণ যতই হোক ওই রকম একটা অড জিনিস, একটা মেয়ের গলায় ধরো হার থাকে, মেয়েরা তো আর তো বুঝতে পারে না। বলছে এটা খুলতে যাচ্ছে, আর বিকাশ সঙ্গে সঙ্গে চেপে ধরেছে যে তুমি এরকম কেন ব্যবহার করছো আমার সঙ্গে, এটা খুলতে দিচ্ছ না, কিছু না, মানে ও তো অবাক হয়ে যাচ্ছে বিকাশকে দেখে। বলছে তোমার মনে নেই কিছু। বলছে কি মনে থাকবে, বলছে যে তুমি কালকে রাতে চেঁচাচ্ছিলে, করছিলে, কিচ্ছু তোমার কিছু মানে মনেই পড়ছে না এই মুহূর্তে। বলছে না, কালকে রাতে আমরা তো কখন খেয়েছি কি, তারপরে তো খুব টায়ার্ড ছিলাম না, পুরো ঘুমিয়ে গেছি, কিছু আর তো কি বলছো, কি পাগল হয়ে গেছো নাকি, সবাই তোমরা এখানে বসে আছো কেন, বাবা মা আপনারা এখানে। আমিও তখন অবাক যে বাবা স্মৃতিশক্তি পুরো চলে গেল, মানে এরকম হয়ে গেল ব্যাপারটা এক রাতের মধ্যে, বা এক রাত কি কয়েক ঘন্টার মধ্যে, তখন 7:30 কি 8টা বাজে সকালে। তো যাই হোক দেখলাম যে কিচ্ছু মনে নেই, বারবার বিকাশ বলছে যে জানতে দিচ্ছে না, বলছে তোমার মনে পড়ছে না কিছু, তুমি কিন্তু এটা না খুলো না, এটা তোমার একটু কালকে জ্বর এসেছিল রাতে বুঝলে। বলছে ও জ্বর এসেছিল, ও তাই না, আমার গাটা কেমন দুর্বল লাগছে জানো, এখন গাটা ম্যাচ করছে ভেতরটা, এরকম একটা লাগছে। তো ওর মা বলছে হ্যাঁ বৌমা তোমার জ্বর এসেছিল, তো জ্বর এসে তোমার একটু ওই জলপটি এসব দিচ্ছিলাম, তো তোমার বাবা বলল যে ওইটা দাও, কিন্তু তোমরা এই পুজো টুজো করে এলে ফুল টুল এনেছো না, তো ফুলটা বুঝতেই পারছো একটু পরিয়ে দিলাম, একটু জ্বর টর কমুক, ঠাকুরের ফুল তো ভালো হয়ে যাবে। মানে ও মানে বিকাশের মা বাবা একটু এমনিতেও একটু এই কাজ, হ্যাঁ স্পিরিচুয়াল। তো ওর বৌমা যাই হোক বুঝলো সেই ব্যাপারটা, আবার না ঘুমিয়ে গেল সঙ্গে সঙ্গে, এরকম হ্যাঁ সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল ইনস্ট্যান্টলি 2-3 মিনিটের মধ্যে। না আমি কিন্তু বুঝতে পারছি যে মানে এটা ছাড়েনি ব্যাপারটা, পুরো ওইটার জন্যই মনে হচ্ছে যেন আটকে আছে, এরকম আর কি আমাদের লাগছে। আমি বিকাশকে বললাম শোন আমার একজনের সঙ্গে পরিচয় আছে। বলছে কে, তখন আমি বললাম যে আমার মানে আমি যে ফার্মে এখন আছি সেখানে একজন রয়েছে আমার কলিগ মিস্টার মজুমদার, তো মিস্টার মজুমদারের আসানসোলেই একটা ফ্ল্যাট আছে, তো সেই ফ্ল্যাটে না ওদের ফ্ল্যাটটা 4 তলার উপর ছিল। তো আমাকে একটা ঘটনা বলেছিল যে ওর 4 তলার ফ্ল্যাটের ওপরে না কি একটা নুপুর বাজার শব্দ হতো, দিনরাত নুপুর বাজার শব্দ হতো, এবং নুপুর বাজার শব্দটা এত বেড়ে যায়, ওর মা ওর মেয়েদের নিয়েও থাকতো, ওর বউ, যে ওরা রাতে মানে মাঝে মধ্যেই ঘুম ভেঙে যেত, দপদপ আওয়াজ, নুপুর এরকম। তো ওরা একটা মৌলবীকে ডাকে, ও আমাকে ব্যাপারটা জানিয়েছিল। তো সেই মৌলবী এসে ওদের বাড়িতে অনেক কিছু করে এবং বলে যে ওই যে এসেছে তাকে আমি দূর করে দেবো, কিন্তু ও তোমার জন্য খারাপ সময় নিয়ে এসেছে, তো কিছুদিনের মধ্যে দেখবে তোমার চাকরি চলে যেতে পারে।
তো যাই হোক, আমি ক্রিয়াকর্ম যা করার আমি আমার পক্ষ থেকে করে মৌলবীটা দেবো। এসে বললো মৌলবীটা এসে বলেছে যে তোমার চাকরিতে একটু টানাটানি হয়ে যাবে, এখন তুমি একটু অপেক্ষা করো, তোমার চাকরি আবার পরে ঠিক হয়ে যাবে, ওর প্রভাবে কিন্তু এরকম হবে। তো বলছে যে আপনি এরকম বলছেন, আমার অলরেডি চাকরিতে টানাটানি, মানে ওর আগের কোম্পানিতেও ছিল, তখন এখানে ছিল না, ক্রেডিট কার্ড সেলসে ছিল, বুঝতেই পারছো চাকরিটা কিরম, এমনিতেই মানে ক্রেডিট কার্ড সেলসে খুব বাজে চাকরি, মানে টার্গেট জব। এবারে বলছে আমার চাকরিতে এমনিই টানাটানি চলছে, আমি তো টার্গেট মিট করতে পারছি না আগে যতটা পারতাম। বলছে হ্যাঁ হবে না তো, ও তোমার খারাপ সময় নিয়ে এসছে, তো ঠিক আছে আমি করে দেবো, কোনো ব্যাপার না। তো ও আমাকে গল্পটা বলেছিল যে এরকম হয়েছে আমার ছাদে, তারপর থেকে না নুপুরের শব্দ নেই, কিছু নেই, ও নিজের কাজ করেছিল এবং মানে কয়েক হাজার টাকা আর কি লেগেছিল। তো ওর টাকা নাই, কিন্তু সেই মৌলবী কিন্তু ভালো কাজ করে, আমার কিন্তু কাজও হয়েছে, এবং দেখো আমি এখন তোমার সঙ্গে ডিউটি করছি, মানে ওই কোম্পানিতে ডিউটি করছি। আমি সেটা শুনে বুঝতে পারি যে যে মৌলবীর কথা বলছে সে কিন্তু ভালো, এবং সেটা আমি বিকাশকে পরামর্শ দিই যাতে সেই মৌলবীকে এবার ডাকা যেতে পারে। তো বললো দেখ টাকার ব্যাপারটাও আছে, এই পুজো টুজো কাটিয়ে এলাম। বললাম আরে বাবা, জীবন আগে না টাকা আগে, টাকা জমা জোগাড় হয়ে যাবে, দরকার হলে আমি দিয়ে দেবো, কোনো ব্যাপার না, আমি কথা বলি। তো আমি প্রথমে ওই মজুমদারকে, কারণ তার সঙ্গে তো আমার কন্ট্যাক্ট নেই, বললাম যে মৌলবী তোমাদের করেছিল তার নাম্বার আছে? কি হয়েছে কি তোমার? আমি বললাম না আমার কিছু হয়নি, আমার বন্ধুর বাড়িতে হয়েছে, তুমি নাম্বার দাও, তোমাকে এত বলার আমার এখন সময় নেই বিন্দুমাত্র, খুব আর্জেন্ট। তো নাম্বারটা সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড করে হোয়াটসঅ্যাপে, আমি মৌলবীর সঙ্গে কন্ট্যাক্ট করি, ও আমাকে 4টে প্রশ্ন জিজ্ঞেস করে, বিশ্বাস করো, যে তোমরা যে বলছিল সে ছেলে না মেয়ে? আমি বললাম এরকম যে ওর নাম হচ্ছে নাজিয়া, ওর গফুর করছিল যে ওর স্বামীর নাম গফুর, নাজিয়া এরকম। এবার মৌলবী বলে আচ্ছা, আর ও কিছু কি করেছিল? দেখো তো যে বিছানায় শুয়েছিল, সেই বিছানা যেটা চাদরটা আছে সেটা কি কোথাও ফেটে গেছে, এরকম কিছু হয়েছে? তো আমি বললাম ঠিক আছে, ওটা আপনাকে আমি জানাচ্ছি। আর 3 নম্বর প্রশ্ন বললো যে তোমাদের বাড়িটা কীরকম সেই বর্ণনাটা আমাকে দাও, আশেপাশে কি আছে সব কিছু জানলো। আর 4 নম্বর বললো যে কে কে ছিলে প্রেজেন্ট। 4টে প্রশ্ন করলো, নিয়ে বললো শোনো, একটা অ্যামাউন্ট বললো, আমি সেটা বলছি না, তো অ্যামাউন্টটা একটু বড়ই ছিল, তো এরকম অ্যামাউন্ট লাগবে, এইসব কাজে একটু টাকা লাগে, কেন আমি যে মেটেরিয়ালগুলো কিনবো সেই মেটেরিয়ালের একটা বড় কস্ট আছে, যেটা কিন্তু এই সব বাজারে পাওয়া যায় না, লোকাল বাজারে আমাকে সেগুলো রাখতে হয় আমার বাড়িতে, এবং সেগুলো খুব দুর্মূল্য, এরকম ব্যাপার। তো যাই হোক, সেই মেটেরিয়ালগুলোর কস্ট আছে, আমারও কস্ট আছে, এগুলো খুব রিস্কি কাজ। কেন একটা কথা তোমাকে বলছি, ও নাজিয়া নয়। আমি অবাক, সে নাজিয়া নয়? বললো না, তুমি ওই চাদরটা দেখলে বুঝতে পারবে, যাও তুমি ওই চাদরটা দেখো, চাদরটা দেখলে বুঝতে পারবে, ও গফুর, ও নাজিয়া নয়। নাজিয়া প্রথমত খাটের তলায় আছে, গফুর ওরে অভিনয় করছে। তো মৌলবীর এত নলেজ আমি বুঝলাম। মৌলবী বলছে তোমরা এই তো তোমাদের দুর্গাপুজো পেরোলো, তোমরা ওই মহিষাসুর মর্দিনী দেখো না, ওখানে দেখো মহিষাসুর নানা রকম রূপ ধরে মা দুর্গার সঙ্গে ছলনা করছে, তো এরকম ব্যাপারটা এটাই, ওরা না ছলনা করে, ওরা পুরোপুরি ছলনাতেই চলে ওরা, ও নাজিয়া নয়, গফুর। এবং ওর কাজটা তুমি যাও, চাদরটা দেখো বিছানার, বারবার বলছে ওই চাদর আমরা তো কিছু দেখিনি, এরকম ব্যাপার। তো আমরা ঠিক আছে আমি জানাচ্ছি যে আপনাকে কি করা হবে। বলছে একটা কথা জানাবার আগে জানিয়ে দেবে কনফার্ম, তবে আমি জিনিসগুলো রেডি করবো আমার বাড়ি থেকে। 2 নম্বর কথা, যে এই ব্যাপারগুলো হওয়ার আগে মেয়েটাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে, কারণ মেয়েটার শরীরে ও এখন আছে ঠিকই, তোমরা ওটা যে দিয়ে দিয়েছো ওইটার পর মেয়েটার শরীরে ওটা নেই, তোমার বাড়িতে আছে, ওই খাটের তলাতেই আছে। তো তোমার বন্ধুকে বলো যে ওই বাড়ি থেকে যদি তাড়াতে হয় তাহলে মেয়েটাকে কিন্তু সরিয়ে ফেলতে হবে, তাহলে মেয়েটার উপরে অ্যাটাক করবে, কারণ মেয়েটাকেই ও অ্যাটাক করার জন্য এসেছে। তো আমি শুনে বিকাশকে সব বলি যে এরকম ব্যাপার, এরকম একটা টাকার অ্যামাউন্ট লাগবে। তো বিকাশের বাবা ছুটে আসে, বলে আমি দেবো, কাউকে কিছু দিতে হবে না, আমি দেবো, আমার বউমাকে মেনলি সুস্থ করতে হবে, বাড়িটাকে মুক্ত করতে হবে। তো আমি বলি চল তো দেখি চাদর কি করছে। তো দেখছি যেখানে শুয়ে আছে প্রিয়া, সেই মানে ঠিক মিডিল জায়গাটা দেখছি একদম ফাটা হয়ে আছে, যেন ঠিক মনে হচ্ছে কেউ নখ দিয়ে চিড়েছে চাদরটাকে। মানে যা হয়েছে ওই রাতে, মানে যখন ওই গফুর করে ছুটে এসেছে, গফুরের খিদে পেয়েছে, তার আগেই ওই চাদর ছিঁড়েছে ও, মানে ফালা করে চাদর ছেঁড়া আছে, সেটা আমরা দেখতে পাইনি ভালো করে, কারণ ওখানে তো একবার বসছে, ওইদিকে তো মন যায়নি না চাদরের দিকে। এবারে আমি বলে দিলাম যে এরকম দেখ, এরকম বলছে, ওটা গফুর, ওটা কোনো নাজিয়া টাজিয়া নয়। তো ও মৌলবীকে ফোন করলো, ও বললো যে আচ্ছা যদি আমি কিছুদিন পরে করি। বললো না, আপনার বাবা তো মারা যাবে, প্রথম আপনার বাবাকে মারবে, তারপরে আপনার মাকে মারবে। ও মারতেই এসছে এবং ও বাড়িতে থাকতে এসছে মেনলি, ওর মাংস খাওয়ার উদ্দেশ্য নয়, ওগুলো আপনাদের শুধু ছলনা করছিল,
এনগেজ রাখছিল ওই ব্যাপারটাতে। আসল উদ্দেশ্য বাড়িটাকে পুরোপুরি দখল করা, এবং ওরা হচ্ছে একটা আশ্রয় চাই। যে কবরস্থানে ওরা ছিল ইলামবাজারের, সেই কবরস্থান থেকে বেরিয়ে ওরা একটা আশ্রয় চেয়েছে। এবং ওই দুজন, ওরা দম্পতি, মনে রাখবেন যে প্রথম বাবা মাকে মারবে, তারপরে নেক্সট হচ্ছে আপনারা কাপল, মানে কাপলদের ওরা দেখতে পারে না। তো ওই দম্পতি, যেহেতু আপনাদের মধ্যে একটা খুব প্রেম আছে। আচ্ছা, একটা কথা, আপনার কি, মানে বিকাশকে বলছে, আপনার কি পত্নী কোনো সন্তান সম্ভবা? যে না, এটা না। তো বলছে নাহলে কিন্তু আরো বিপদ হতো, আপনি ওকে তাড়াতাড়ি সরিয়ে ফেলুন আর বাড়িটাকে শুদ্ধ করতে হবে, না ওদের ভাষায় ওরা যা করবে। তো ওর বাবা তো বলেইছে, বলছে ঠিক আছে আপনি তাহলে চলে আসুন। বললো ও কটার সময় যেতে পারবে? তো এরা একটা হিসাব করে বললো আপনি বিকেলে আসুন, বিকেলের মধ্যে আমি পাঠিয়ে দিচ্ছি। তো মেয়েটার বাবা মাকে ফোন করা হলো। মেয়েটার বাবা মা তো শুনে অবাক, জাস্ট কিচ্ছু বুঝতে পারছে না। ওরা আউট অফ নোওয়্যার আমার মেয়েকে ভূতে ধরেছে, ভূতে ধরেছে, মানে বিশ্বাসই করছে না। সত্যি কথা, মানে এটা আমাকেও কেউ বললে আমিও বিশ্বাস করবো না। হট করে কি বলছো, কালকে ঠিক ছিল এখন ভূতে ধরেছে, আবার কি কথা। তোর বাবা মা যাই হোক 3-4 ঘন্টা ডিস্টেন্স, 3-4 ঘন্টা পর আসে। আর আমরা বলেছিলাম যে গাড়িতে যেহেতু নিয়ে যাবে, আমার তো এসব ব্যাপারে কোনো নলেজ নেই, তোমরা মানে ভর্তি গঙ্গা জল এনো, আর ওই যে মা দুর্গার পুজো হয়েছে তার ফুল এনো। তো তারা সত্যি করে গাড়িতে সেগুলো এনেছিল। আর ওর বাবা মাকে দেখে আবার মেয়েটা বলছে যে কি হলো, তোমরা এসছো? কাঁদতে শুরু করেছে, তোমরা এসছো, আমার কি কিছু হয়েছিল কাল রাতে? তোমরা কিছু বলছো না, আমাকে কি তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? আমি কি কিছু করেছি কাল রাতে? মানে একটা অদ্ভুত আচরণ করছে। যাই হোক, আমরা বোঝালাম যে এরকম কোনো ব্যাপার না, আমরা কিচ্ছু জানাইনি, বিকাশ কিচ্ছু জানাইনি তাকে। বললো তুমি চলে যাও, তোমার ভালোর জন্যই যা হচ্ছে, তুমি শুধু আর চলে যাও, তোমাকে পরে সব বলবো। তো বাবা মা ওকে নিয়ে চলে যায়। খাওয়া দাওয়া কেউ কিছু করেনি, কারণ ওই মুডই নেই কারোর। মানে আমিও ওই ঘরে মানে রয়েছি। এবার মৌলভী বিকেলে আসে। মৌলভী আসার পর একটা ঘটনা ঘটে, সেটা আমি দেখে মানে স্ট্যান্ড হয়ে গেছি। ওদের বাড়িতে না একটা জল রাখার বিভিন্ন বালতি আছে, স্টিলের, অ্যালুমিনিয়াম, স্টিল এসবের। আর বিকাশের মা না সে বালতিগুলো এরম এরম করে স্তূপ করে করে রাখতো। তো জল এলে সেই জলগুলোকে রেখে, ওরা তো যেহেতু 4-5 দিন পুজোয় ছিল না, বালতিগুলো এরকম রাখা ছিল। ওই মৌলভী আসার পরে, মৌলভী যখন কথা বলছে আমাদের সঙ্গে, হঠাৎ করে দেখছি বাজ পড়ার মতো আওয়াজ হলো, মানে ঠিক মনে হচ্ছে ঘরটাই বাজ পড়লো। ছুটে গেছি, ছুটে দেখছি যে সবাই ছুটে এসছে, দেখছে বালতিগুলো সব ছত্রাকার, মানে যে যেমন ভাবে ছড়িয়ে আছে দেখে মনেই হচ্ছে যে কেউ আর কি বালতিগুলোকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মানে ওইভাবে বালতিগুলো পড়ে তো উল্টে যাবে, কেউ উল্টে পড়ে হয়ে যাবে এরকম, কিন্তু ঠিক মনে হচ্ছে বালতিগুলোকে জাস্ট ধরে ছুঁড়ে দেওয়া হয়েছে চারিদিকে, এরকম একটা ব্যাপার। এবারে যাই হোক, মৌলভী নিজের কাজ করলো। আমিও অবাক হয়ে গেলাম, ওদের যে বেডরুম, প্রত্যেক বেডরুমে ও ড্রিল করলো, এইদিকে 4টে দিকে 4 কোনায় ড্রিল করলো। ওদের যা মন্ত্র আছে আমি সেগুলো বুঝি না, সেই মন্ত্র এক লেখা কাগজ ড্রিল করে ভরলো, ফুটোগুলোতে গুঁজে রেখে দিল, কাঠের গুঁজি দিয়ে কাগজগুলো রেখে দিল। আর বাড়ির চারপাশে একটা কিছু করলো, একটা বড় একটা কন্টেনারের মতো কিছু এনেছিল, যার মধ্যে অনেক কিছু রয়েছে, এগুলোই বললো আর কি প্রচুর দাম। বাড়ির চারপাশে সেগুলো করে বললো যে ওগুলোকে সিমেন্টিং করে দেবেন। হ্যাঁ, ওগুলো ওই বাড়ির মধ্যেই ওই চারপাশে থাকবে, কেননা যারা রয়েছে তারা ওই বাড়ির সীমানায় আসতে পারবে না, আর এই এলাকা ছেড়েও ওরা চলে যাবে। তো সে টাকা নিল, আমরা মনে মনে ভাবছি কি হচ্ছে না হচ্ছে, টাকা তো যাচ্ছে। কিন্তু আমার একটা ভরসা ছিল, আমার কলিগ যে যার বয়স হচ্ছে প্রায় 50-এর ঘরে, সে আমাকে কিন্তু বলেছিল সে মানে মুক্তি পেয়েছে। তো আমার বিশ্বাস ছিল যে যত টাকাই লাগুক একে দেওয়া হোক, কেননা এ সাহায্য করবে, আমার কলিগ যখন পেয়েছে তাহলে এও পারবে। তো যাই হোক, আজ ওরা ভালো আছে, খুবই সুস্থ আছে। কিছুদিন পর সে ফিরেও আসে বাড়ি, এবং প্রত্যেকেই ওরা ভালো আছে, কোনো অসুবিধা আর হয়নি। তো এই পুজো থেকে এরকম ব্যাপার চলছে। এবারে আসল কথায় আসি, যার জন্য আমার এখানে আসা আজকে, সেটা হচ্ছে এই যে আমি, ওরা মৌলভী তো যাওয়ার পর কি করলো, ওদেরকে মন্ত্রপুত জল দিল, এক বোতল জল দিল, বললো এটা মন্ত্রপুত জল, এটা তোমরা 3 দিন ধরে খাবে, 1 ঢোক করে প্রত্যেকে খাবে, 3 দিনে আশা করি বোতলটা শেষ হয়ে যাবে। তোমরা 3 জন খেও, আর যদি একটু বেঁচে যায় সেটা রেখে দিও। তোমার মানে বিকাশেরকে বললো যে তোমার বউ যখন আসবে ওকে ওই 1 ঢোক খাইয়ে ওটাকে শেষ করো, এটা নিয়ম। আর মাদুলি দিল, মাদুলি মানে ওদের মাদুলি একটা আলাদা হয়, কবচ টাইপের হয়। তো বললো তোমরা যদি কবচ না পড়ো, মানে কেউ দেখবে তোমরা ওটাকে মাদুলির মধ্যে ওই জিনিসটাকে ভরেও পড়তে পারো। 3 জনকে ওদের দিয়ে দিল, আর ওর বউয়ের জন্য একটা দিয়ে গেল। এবারে ওদের তো দিয়ে গেল, এবারে আমি বাড়ি যাওয়ার পর আমার ধুম জ্বর, মানে আমি বাড়ি গেছি, আমার মার বউ তো নেই, আমার বাবা একা, আমি আর ডিউটি যেতে পারিনি সেদিনে, পরের দিনও ডিউটি যেতে পারিনি, মানে ভীষণ জ্বর যাকে বলে। এত জ্বর মানে আমি উঠতে পারছি না। বাবা আমার খবর দিল ঘরে, ওরা এলো, তো 2-3 দিন এরকম জ্বর থাকলো। আমি মানে কাউকে চিনতে পারছি না, কথা বলতে পারছি না এরকম।
তো ডাক্তার দেখানো হলো, আমাকে টেস্ট হলো, সব নর্মাল। বাবার একটা বন্ধু খুব ভালো জায়গায় আর কি আছে মেডিকেল লাইনে, সে কিছু পরামর্শ দিল, সেগুলো মানা হলো। সব খাচ্ছি, ওষুধ খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, টেস্ট হচ্ছে, ডাক্তার হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। তো সব কিছুর পর আমার কেন জানি মনে হলো যখন একটু আমি ঠিক, যে ওই মৌলবীর সঙ্গে আবার কথা বলা দরকার। মৌলবীকে আমি বললাম যে এরকম আমার এরকম কিছু শরীর খারাপ হয়েছে, তো এটা কি কিছু ওর এফেক্ট? বললো যে আপনি কিছু করেছিলেন কি? বললাম হ্যাঁ, আমি না এরকম অনেক কিছু চ্যালেঞ্জ করেছি ওকে, বিভিন্ন রকম করে চ্যালেঞ্জ করেছি, উস্কিয়েছি, এই করেছি, আমার খুব রাগ হয়ে গেছিলো। বলছে আপনার ওপর তো আফটার এফেক্টটা আপনাকে দিয়ে গেছে। বলছে যে ওই বাড়ির লোকরা সুস্থ আছে? বললাম হ্যাঁ, ওরা সব সুস্থ আছে, ভালো আছে। বলছে না, ওরা তো কিছু জানায়নি। বললাম না, ওদের কাছে আপনার নাম্বার নেই, আমি আপনাকে যোগাযোগ করেছি আমার কলিগের থ্রু দিয়ে, আপনাকে জানানো হয়নি, আমার ভুল, কিন্তু ওরা সবাই ভালো আছে। বলছে আমার একটা ভুল হয়েছে, আপনি যে ওই ঘরের মধ্যে ছিলেন, আপনাকেও কিন্তু আমার ওই জল খাওয়ানো উচিত ছিল, আর ওই মাদুলির যাওয়া কবজ দেওয়া উচিত ছিল। এটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে আপনি প্রেজেন্ট ছিলেন বা এত কিছু হয়েছে, এটা আসলে আমিও মাথায় রাখিনি, আমি শুধু ঘরের লোককেই ভেবেছি। তো আফটার এফেক্টটা পুরো আপনার উপর দিয়ে গেছে, তো চিন্তা করবেন না, আপনাকে এমনি কিছু করতে পারবে না, কিন্তু আপনাকে আমি তাহলে কিছুদিনের মধ্যে ব্যাপারটা আমি করে, আমি একটু ব্যস্ত আছি, আমি বললাম না কিছুদিন না, এরকম করলে আমি বাঁচবো না, কারণ আমি বুঝতে পারছি যে আমি শেষ হয়ে যাচ্ছি। তার মাঝে একটা ঘটনাও ঘটেছে আমার অফিসে, আমি তো কামাই টামাই একদম করি না, আমার অফিসের বসরা আমাকে বাড়িতে দেখতে এসছে। তো আমার চেহারা তো দেখতেই পাচ্ছ, আমি নাকি পরে শুনেছি বাবাদের কাছে, আমার তো জ্ঞান ছিল না, আমি নাকি বিছানায় মিলিয়ে গেছিলাম। তো আমার বস আমাকে দেখে কেঁদেছে যে সৌম্যদীপের এই অবস্থা, এবং এত রোগা হয়ে গেছে, এরকম হয়ে গেছে, সৌম্যদীপ তুমি ডিউটি করতে পারবে? তো আমি কথা বলতে বলতে নাকি ঘুমিয়ে গেছি। ওই বস আমাকে ওই অবস্থায় দেখে বস নাকি কেঁদে ফেলেছে। তো পরে শুনলাম সেগুলো। তো ওই পরে মৌলবীর কাছ থেকে আবার মাদুলি নিলাম, ওই জল আমাকে আর দেয়নি, ওই মাদুলিটা প্রায় 40 দিন টানা আমি পড়েছি, এবং বলতে নেই একটা বিশাল পাওয়ার পেয়েছি। মানে রাত বিরেতে আমাকে কোথাও যদি যাই বা কিছু যাই, এখন আমি মাদুলি পরে আছি, আমাকে বলেছিল 40 দিন পর ছেড়ে দিতে পারো বা সারা জীবন পরও, আমার কোনো ব্যাপার না, 40 দিন পরতেই হবে। তো আমি 40 দিন নয়, এতদিন হয়ে গেল, আজ পর্যন্ত কিন্তু মাদুলি আছে আমার কাছে। আর মানে এখন কোনো আমি নিরাপদ ফিল করি, মানে যতই রাত হোক, রাত 3টে 4টেই যাই আসি, কোনো অসুবিধা আমার লাগে না, খুব ভালো আছি। ওই আফটার এফেক্ট পুরোপুরি কেটে গিয়েছে, এবং মানে আমি থ্যাঙ্কফুল ওই মৌলবীর কাছে, আর আমি থ্যাঙ্কফুল আমাদের সত্যি ভগবানের কাছে। অনেকেই মৌলবীর কন্ট্যাক্ট চাইবে তোমার কাছে। সেটা অবশ্যই, আমি যদি কেউ পার্সোনালি চাই, আমার মানে ব্লগ চ্যানেল আছে লিভিং উইথ সানি বনি, সেখানে যদি তারা ইনবক্স করে, অবশ্যই আমি লিভিং উইথ সানি বনি, হ্যাঁ আমরা লিভিং উইথ সানি বনি, হ্যাঁ। তো আমরা উইকেন্ড ট্যুরে যাই, SUNNYBONNY একদম। তো আমরা উইকেন্ড ট্যুরে যাই, বিভিন্ন ফ্যামিলি ব্লগ করি, তোমরা সেই ব্লগগুলো দিই, এবং সেই সময় 2-3 মাস কোনো ব্লগ আসেনি, মানে এতটাই অসুস্থ আমি হয়ে গেছিলাম। তো সেখানে যদি কেউ কন্ট্যাক্ট করে, আমি মৌলবীর নাম্বার দিয়ে দেবো, আমার কোনো আপত্তি নেই একদম। তবে হ্যাঁ, একটু টাকা পয়সা খরচ হয়েছিল আমারও, এবং সেই সময়টা আমিও একটু হেল্প করেছিলাম। মানে ওর বাবা তো একবার পডকাস্টে নিয়ে এসো, ও কথাবার্তা একটু কম বলতে পারে, অবশ্যই আমি চেষ্টা করব বলার। তবে হ্যাঁ, আমিও একটু বিকাশকে হেল্প করেছিলাম সেই সময়, আমারও টাকা পয়সা লেগেছিল। তোমারও মনের জোরটা ছিল বলেই সেই জায়গাটা উতরাতে পেরেছো। এবং এই ধরনের এন্টিটি, যে কোনো ভয়ানক ভৌতিক এন্টিটি বা এই ধরনের জিনিসপত্র, এরা ছলনা করতে ভালোবাসে একদম, এবং ছলনা করেই এরা যখন দেখে মন দুর্বল হচ্ছে, তখন ওরা অ্যাটাকটা করে, তার আগে পর্যন্ত অ্যাটাকটা করে। তো আমার একটা যেটা ভুল, সেটা হলো ওইভাবে ডাইরেক্টলি না ওদের ওই ফোর্সটাকে চ্যালেঞ্জ করা উচিত না। এরকম একটা প্রবলেম আমার সাথেও হয়েছিল, এবং সেই প্রবলেমের জন্য আমি অনেক ভুগেছিলাম। আমার প্রায় মানে বিশাল একটা অঙ্কের টাকা আমার খরচা হয়ে গেছিল ট্রিটমেন্টে। আচ্ছা, ঠিক আছে, প্রায় একটা 6 অঙ্ক ট্রিটমেন্টে আমার খরচা হয়ে গেছিল নিজের পেছনে। এবং সেটার অনেক এফেক্ট মানুষ অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখতেও পেয়েছে, কিন্তু তারা এসব জানে না যে এফেক্টটা কিসের ছিল। সেটা মানে ওই এন্টিটির জন্য আমার তো মনে হয়, চ্যালেঞ্জ লাগাবার, আমার তো মনে হয় তাই। জানি না কি, মানে কোনো বিজ্ঞান ভিত্তিক কারণ তো আমি সেই সময় খুঁজে পাইনি সেরকম ভাবে। থ্যাঙ্কস আ লট এই সুন্দর একটা ঘটনা শেয়ার করবার জন্য, এবং আমি এক্সপেক্ট করবো তুমি আবার আসো এবং আবার এসে ঘটনা পাঠাও, অবশ্যই। এবং প্রেত কথায় যেরকম করে ঘটনা পাঠাও সেরকম ভাবে ঘটনা পাঠাতে থাকো। আর তুমি খুব সুন্দর ঘটনাটা বর্ণনা করলে, যেমন তরিৎ জেঠু তেমন তুমি, মানে তোমরা দুজন, তোমাদের জুটিটা এত সুন্দর
যাই হোক, আজকে এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জীবনে কি এমন কোনো ঘটনা কখনো ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন 9875476704 এই নাম্বারে, এবং ভয়েস করে পাঠান আপনার ঘটনা। যদি ঘটনা সিলেক্ট হয় তাহলে আপনি আসবেন আমাদের স্টুডিওতে এবং এসে আপনার ঘটনা শেয়ার করবেন সমগ্র পৃথিবীর বুকে থাকা সকল বাঙালির কাছে। আমি গৌরব ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে, ক্যামেরার উল্টো দিকে তন্ময়, এবং আজ আমার গেস্ট সৌম্যদীপ। আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।